আজকে আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলবার জন্য উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন। সাদ্দাম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে শুভেচ্ছা। হ্যাঁ, এবং সঙ্গে রয়েছেন শিক্ষক এবং গবেষক আরিফা রহমান রুমা আপা, যিনি দীর্ঘদিন যাবৎ রাজনীতি বিশ্লেষণের দিকটাও কাজ করছে। তার কাছ থেকে আমরা জানতে চাইবো আজকের বিষয়গুলো নিয়ে। রুমা আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইফে। ধন্যবাদ রাসেল আমাকে ডাকার জন্য। আমি যেই প্রশ্নটা দিয়ে সাধারণত শুরু করি সাদ্দাম ভাই, সেই প্রশ্ন আপনার কাছে শুরুতে যাচ্ছি। সেটা হচ্ছে, কেমন আছেন আপনি, কেমন আছে আপনার দেখা বাংলাদেশ? ধন্যবাদ। আসলে এই মুহূর্তে শুধুমাত্র আমরা সংগঠন করি, রাজনীতি করি, সেটির কারণে নয়, গোটা বাংলাদেশেই তো একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কারণ একটা রাষ্ট্রের প্রধানতম কাজ হচ্ছে সিকিউরিটি দেওয়া, মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া, জীবিকার নিরাপত্তা দেওয়া, অর্থনৈতিক সম্পত্তির নিরাপত্তা দেওয়া। তো গোটা বাংলাদেশেই তো একটা ভয়াবহ বিপর্যয়কর বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। মানুষ তার জীবন নিয়ে শঙ্কার মধ্যে থাকছে। তার নিত্য নৈমিত্তিক কর্মকাণ্ড, সেটি গ্রামে হোক, গঞ্জে হোক, শহরে হোক, তারা প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কগ্রস্ত হচ্ছে। ছেলেমেয়েরা, বিশেষ করে আমরা যদি তরুণ প্রজন্মের কথা বলি, কারণ কর্মসংস্থানকে কেন্দ্র করেই তো জুলাই আগস্টের যে সূচনাটি হয়েছে, কর্মসংস্থানকে কেন্দ্র করে, যেটিকে এই জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছে। তো আজকে ছেলেমেয়েদের তো চাকরি নেই। আমাদের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলেমেয়েরা বের হয়ে সরকারি চাকরির প্রতি আগ্রহ রয়েছে, এবং এই চাকরির প্রতি যে আগ্রহ, সরকারি চাকরির প্রতি আগ্রহ বেড়েছে, এটা কিন্তু শেখ হাসিনার দূরদর্শী রাষ্ট্র পরিচালনার কারণে, যখন মেধাভিত্তিক, যোগ্যতা ভিত্তিক, স্বচ্ছতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত হয়েছে। তো সেটি থেকে আজকে ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে। ছেলেমেয়েরা আন্দোলন করেছিল কোটা না মেধা, আর আজকে সুপারিশের ভিত্তিতে বাংলাদেশে নিয়োগ হচ্ছে। ছেলেমেয়েরা আন্দোলন করেছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আর আজকে সেই বাংলাদেশকে গোলাম আযমের বাংলায় পরিণত করা হয়েছে। ছেলেমেয়েরা বঙ্গবন্ধুর ছবি দিয়ে ডেকে নিয়ে আসা হয়েছিল, আজকে সেখানে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, যেটি আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারের স্মারক। এবং এই গোটা আন্দোলনটি যে দাঁড়িয়েছিল প্রতারণার উপরে, এবং সেটির মাধ্যমে গোটা বাংলাদেশে আজকে একটা অর্থনৈতিক বিপর্যয়, রাজনৈতিক বিপর্যয়, গণতান্ত্রিক বিপর্যয় এবং সাংবিধানিক সংকটের একটি সূচনা হয়েছে। এবং আমাদের ছেলেমেয়েরা কয়জনই বা সরকারি চাকরি করবে? আমাদের পরিসংখ্যান অনুযায়ী সেটি 5%-এর বেশি না। ছেলেমেয়েদেরকে তো বেশিরভাগই বেসরকারি খাতে যেতে হয়, কলকারখানায় যেতে হয়। তো ছেলেমেয়েরা আজকে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করবেন, করার পরে আপনি বাধ্যতামূলক হয়ে বেকার হয়ে যাবেন। এবং আমাদের নারীরা যদি দেখি যে আমাদের আজকে মেয়েদের সিকিউরিটি ন্যূনতম অর্থ নেই। যে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের মেয়েরা সাব ফুটবলের চ্যাম্পিয়ন হতো, সেখানে আজকে ফুটবল খেলতে গিয়ে বিপর্যয়ের শিকার হতে হয়। ধর্ষণের ঘটনা ঘটেছে, তাদের রিপোর্ট অনুযায়ী যদি আমরা সরকারি রিপোর্টও দেখি, এই দখলদার সরকারের রিপোর্ট, সেখানেও আইন এবং সালিশ কেন্দ্রের রিপোর্ট যদি দেখি, অধিকার রাইট গ্রুপগুলোর রিপোর্ট যদি দেখি, গত এক মাসে রিপোর্টেড ধর্ষণের ঘটনাই শুধুমাত্র 500-র বেশি, প্রকৃত সংখ্যা আরো বেশি। এই মব, যেটি আসলে এক ধরনের রাষ্ট্র পরিচালিত স্টেট স্পন্সর টেরোরিজম, সেটির মাধ্যমে গত কয়েকদিনেই 236টির বেশি ঘটনা ঘটেছে, যেখানে মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। তো বাংলাদেশ গণতান্ত্রিক সংকটের মুখে রয়েছে। এটি যেমন সত্য, আরেকটি হচ্ছে বাংলাদেশ ভয়াবহ ভাবে এক ধরনের অভ্যুত্থান ঘটেছে, এবং সেটা হচ্ছে মৌলবাদী অভ্যুত্থান, জঙ্গিবাদী অভ্যুত্থান, যেটি আমাদের জাতীয় নিরাপত্তা, আমাদের গণতান্ত্রিক পথ প্রক্রিয়া প্রত্যেকটিকে আসলে চ্যালেঞ্জের মুখে রেখেছে। তো বাংলাদেশ, আমরা রাজনীতি করি এ কারণে বলছি, কিংবা সেটি তো নয়, গোটা বাংলাদেশের সাধারণ মানুষের যদি আপনি অবস্থা দেখেন, নিরাপত্তা হোক, সেটি অর্থনৈতিক নিরাপত্তা হোক, জীবনের নিরাপত্তা হোক, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছেলেমেয়েরা এইচএসসি ফলাফল যদি দেখেন, বিপর্যয়কর বাস্তবতার মধ্যে আমাদের ছেলেমেয়েরা কিন্তু পড়ে গেছে। কারণ তার বাবা মায়ের আর্থিক নিরাপত্তা, ছেলেমেয়েদের বাবা মায়ের আর্থিক নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছে। শিক্ষকেরা সহিংসতার শিকার হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েদের মূল কাজটাকে পাশ কাটিয়ে ছেলেমেয়েদেরকে ব্যবহার করা হচ্ছে আজকে অবৈধ সরকারের নিরাপত্তার ঢাল হিসেবে, গিনিপিগ হিসেবে ছেলেমেয়েদের ব্যবহার করে, যেমন তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, আজকে একইভাবে ছেলেমেয়েদের গিনিপিগ হিসেবে ব্যবহার করে তাদের ক্ষমতার নিরাপত্তার চাদর হিসেবে ব্যবহার করার চেষ্টা করা কিন্তু হচ্ছে। তো এই সময়ের মধ্যে আমাদের বাংলাদেশের নাগরিকরা এক ধরনের ললেসনেস অবস্থার মধ্যে রয়েছে, একটা আইনহীন বাস্তবতার মধ্যে রয়েছে। এবং রাষ্ট্রের মালিক তো জনগণ। আমরা রাজনীতি করি, আমরা ক্ষমতার বাইরেও থাকতে পারি, ক্ষমতাতেও থাকতে পারি, সেটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আজকে বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা কি জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে এসেছে? জনগণের ভোটের মাধ্যমে এসেছে, সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এসেছে। তার মানে আজকে যারা ক্ষমতায় এসেছে, তারা কিন্তু জনগণের মালিকানাকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে। এবং এরা, আপনি দেখুন প্রতারণার বিষয়টি দেখুন, এরা এই নোবেল পেয়েছে, পাশ্চাত্যে গিয়ে বড় বড় কথাবার্তা বলেছে, হিউম্যান এজেন্সি, মানুষের অধিকারের কথা বলে
এবং আজকে করছে কি, তারা মানুষের সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গিটা কি, যে 100 টাকায় আপনার ভোট কেনা যায়, 200 টাকায় ভোট কেনা যায়, অথচ সারা জীবন অ্যাডভোকেসি করে বেরিয়েছে, মানুষের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে। এবং আজকে তারা বলছে যে মানুষ সঠিক সিদ্ধান্ত বলি, সমৃদ্ধি, স্থিতিশীলতা কিংবা নিরাপত্তার কথা বলি। বাংলাদেশের মানুষের কোনো অপশন নেই একমাত্র এই দখলদার সরকারের বিদায় ছাড়া। এবং সে কারণে আমরা, মানুষ কষ্টে আছে, মানুষের মধ্যে ক্ষোভ আছে, মানুষের মধ্যে প্রতিবাদ দানা বাঁধছে। মানুষ হয়তো কথা বলতে পারছে না, কারণ এই মুহূর্তে দেশের অবস্থা কি, যে আপনার একমাত্র কথা বলার অধিকার হচ্ছে আপনি এই দখলদার সরকারকে সমর্থন করতে পারবেন। আপনার একমাত্র স্বাধীনতা বাংলাদেশে যে আপনি সরকারকে সমর্থন করবেন, এর বাইরে কিন্তু কোনো স্বাধীনতা আপনার নেই। বিচার বিভাগকে আপনি কুক্ষিগত করে রেখেছেন। বিচার বিভাগের স্বাধীনতা বলতে বলতে এরা মুখের ফেনা তুলে আজকে তারা ঠিক করে দিচ্ছে কার জামিন দেওয়া হবে, কার জামিন দেওয়া হবে না। 21 আগস্ট গ্রেনেড হামলা, 10 আগস্ট মামলার রায় তারা নিজেদের ইচ্ছে মতো করে নিয়েছে এবং সেটি তারা বাস্তবায়ন করেছে। আজকে তারা বিকেন্দ্রীকরণের কথা বলে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। তারা বাংলাদেশ সেনাবাহিনীকে পাশ কাটিয়ে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিয়োগ করছে। সেনাবাহিনীকে পাশ কাটিয়ে তারা বাংলাদেশে বিভিন্ন ধরনের, যেটা আমাদের সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত, করিডোর হোক, বন্দর হোক, এ ধরনের সিদ্ধান্ত তারা গ্রহণ করছে। এবং প্রত্যেকটি এই যে ক্ষমতা কুক্ষিগত করা, রাষ্ট্রযন্ত্রকে নিজের প্রয়োজনে ব্যবহার করা এবং এই দেশটাকে জঙ্গিবাদীদের হাতে তুলে দেওয়া, যেটি প্রমাণ হয়েছে যখন শত শত জঙ্গি যারা চিহ্নিত। এটি তো রাজনৈতিক কোনো বিষয় নেই, এটি আমাদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত বিষয়। এবং যারা অতীতের অপরাধ করেছে তাদের একটা বিচারিক প্রক্রিয়ার আওতায় বাংলাদেশ রাষ্ট্র নিয়ে এসেছে, তাদেরকে আপনি উন্মুক্ত করে দিয়েছেন, শীর্ষ সন্ত্রাসীদেরকে আপনি উন্মুক্ত করে দিয়েছেন। এমনকি আমাদের যে অপরাপদ সনাতন ধর্মাবলম্বী গোষ্ঠী, তাদের উপর আক্রমণ পরিচালনা করা হচ্ছে। 3000-এর অধিক নির্যাতনের ঘটনা ঘটছে। এবং দেখুন, নোবেল বিজয়ী, তিনি নিজেকে দাবি করেন মানবাধিকারের অ্যাম্বাসেডর, তিনি এই সংখ্যালঘুদের উপর নির্যাতন, আদিবাসীদের উপর নির্যাতন ঘটেছে, সেটি বলছেন রাজনৈতিক কারণ। এত ধরনের সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিষ্পেষণ পরিচালনা করা হচ্ছে, সেগুলো কোনো দায়িত্ব তিনি নিচ্ছেন না। এবং যারা এগুলোর সঙ্গে সম্পৃক্ত তাদেরকে তিনি যমুনায় ডেকে নিয়ে আসছেন, যমুনায় ডেকে নিয়ে এসে তাদেরকে নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। গণতন্ত্রের কথা বলছে, আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে। মানুষের ভোটের কথা বলছে, অথচ ভোট হওয়ার আগেই বাংলাদেশের কমপক্ষে অর্ধেক ভোটারের তারা ভোটাধিকারী কেড়ে নিয়েছে বলা যায়। তো এই হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থা, যে কারণে আজকে আওয়ামী লীগের বিষয় নয়, আমরা মনে করি যে আমাদের দখলদার সরকারের বিদায় করা ছাড়া বাংলাদেশের জনগণের সামনে কোনো অপশন নেই, এবং এটি হবেই, এটি হতে মুক্তির আসলে আর কোনো পথ নেই। আমরা আবার আসছি সাদ্দাম ভাই, আমি একটু রুমাপার কাছে জানতে চাই যে রুমাপা, বিবিসির যে একটা তথাকথিত যে একটা ডকুমেন্টারি, তো এই ডকুমেন্টারিটা নিয়ে আমি আপনার 2-1টা লেখা দেখেছি সোশ্যাল মিডিয়ায়। তো একটু আপনার জায়গা থেকে আপনার দৃষ্টিকোণটা জানতে চাই যে এই ডকুমেন্টারিটা আপনি কিভাবে দেখছেন, বা এটার পেছনের যে বিষয়গুলো একটু যদি এটা নিয়ে আমরা কথা বলি। ধন্যবাদ আপনাকে। প্রথম হচ্ছে আমি একটা পোস্ট দিয়েছি যে এই ডকুমেন্টারি যে প্রডিউসার একজন বাংলাদেশি, রাফিদ নাম বোধ, রাফিদ হুসাইন এরকম একটা কিছু, হ্যাঁ, তার যদি আপনি সোশ্যাল মিডিয়াটা ফলো করেন তাহলে দেখবেন যে ইউনুসকে স্বাগত জানাতে বা বাংলাদেশের আজকে যে জুলাই আগস্ট ষড়যন্ত্রের ফলে আজকের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের পেছনে তার কিন্তু একটা অন্যতম ভূমিকা আছে সোশ্যাল মিডিয়াতে। তার যে প্রচার অপপ্রচার যা কিছু বলবেন সে এটার সাথে যুক্ত। এবং আরো ইন্টারেস্টিং, আমরা এই তার মধ্যে যে ডকুমেন্টারির মধ্যে যে অডিও বার্তা, সেটা 10 নাকি 15 সেকেন্ডের একটা অডিও বার্তা, আগে পিছে কিছু নাই। এবং সেটা একটা ফরেন্সিক তাদের রিপোর্ট থেকে বের হচ্ছে যে এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার টোন। এটা নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত নাই। টাইমটা আবার তারা বের করতে পারছে না, টাইমের জন্য আবার ফরেন্সিক কোনো অ্যাপসের সাহায্য তারা নেয়নি। সেক্ষেত্রে তারা সাহায্য নিচ্ছে একজন ব্যক্তির, এবং সেই ব্যক্তিকে আমরা জানি না, তাদের আভ্যন্তরীণ সোর্স, সে ব্যাপারে তারা খোলাসা করছে না। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, বা আমরাও যারা ওই সময় 2016 সালে আমরা খুব বেশি ছোট ছিলাম না, আমরা কিন্তু খুব কনসিয়াস ছিলাম যখন হলি আর্টিজনে ওই অ্যাটাকটা করা হয়। আমরা যদি আমরা ভুলে না যাই, এই অডিওটা তখন টেলিভিশনও কিন্তু প্রচারিত হয়েছিল। এবং এই সব কিছু মিলে এখন যারা বুঝতে চাচ্ছে না তাদের কাছে বিষয়টা অন্যরকম। যখন দেখছে যে ইউনুস এই সেই 37% জায়গায় মাত্র 35% আমদানি শুল্ক, এবং পৃথিবীর যেখানেই সে যাচ্ছে সেখানে সে শুধু ব্যর্থ হয়ে ফিরে আসছে না, উল্টো বাংলাদেশের বিরুদ্ধে দেখা যাচ্ছে ওই রাষ্ট্র একটা খড়গহস্ত, একটা নেগেটিভ কোনো একটা কিছু করছে। তো সেই ব্যর্থতা ঢাকার জন্য এই বিবিসি নাটক। আর বিবিসিটা তো বললামই যে সেখানে বাংলাদেশি একটা ছেলে যুক্ত, আপনারা সবাই দেখতে পারেন তার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস, যে সে আসলে কি করছে, তার ভূমিকাটা কি। এবং এর সঙ্গে আরেকজন যুক্ত, সে এখন প্রেস মিনিস্টার হয়েছে,
বিবিসিতে ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করতো, যে লন্ডন হাই কমিশনের প্রেস মিনিস্টার। আর আমরা সবাই জানি 5ই আগস্টের যে ঘটনাটা, এটা শুধুমাত্র আমাদের আভ্যন্তরীণ জঙ্গিরাই ষড়যন্ত্র করেছিল তা কিন্তু না, আন্তর্জাতিক ষড়যন্ত্রের পার্ট হয়েছিল জঙ্গিরা বরাবরই বাংলাদেশকে ব্যর্থ করার জন্য 71 সাল থেকে চেষ্টা করে আসছে, জামাত জঙ্গি যাদেরকেই বলি। কিন্তু এই আন্তর্জাতিক শক্তি যদি অ্যাড না হতো তাহলে মনে হয় না যে এটা আসলে সম্ভব ছিল। এবং এই আন্তর্জাতিক শক্তির সেই পার্টি হচ্ছে নোবেলের, মানে ইউনূসের নোবেল পাওয়া। যে 2006 সালে নোবেল পেয়ে 7 সালে রাজনৈতিক দল গঠন করা, এটা এমনি এমনি করে নাই, জীবনে যে রাজনীতির ধারে কাছে ঘেঁষে নাই, তাই না? এবং আমরা 1971 সালের মহান মুক্তিযুদ্ধ দেখবেন, তখন সে তরুণ, আমরা তাকে যুদ্ধের ময়দানে কোনো জায়গায় দেখিনি। বা উনি উনি 24-এ এসে মুক্তিযুদ্ধ হয়েছে এবং ঘোষণা দিয়েছে, বলার চেষ্টা করেন, উনি কোথাও কোথাও বলার চেষ্টা করেন যে উনি 71 সালে জনমত গঠন করেছেন ইউএসএটা। আমি এখন ইউএসএ আছি এবং ওই উনার এরকম তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা কিছুই পাইনি, কোনো তথ্য পাওয়া যায়নি ওনার কথার বিপরীতে আর কি। তো এই অবস্থায় সেই বিবিসির এই ঘটনা ঘটতে না ঘটতে আমরা কিন্তু আরেকটা প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার সুযোগ নাই, ডক্টর আবুল বরকত স্যার। আমরা জানি ডক্টর আবুল বরকত স্যার 2005 সাল থেকে এই পর্যন্ত উনি মৌলবাদের যে অর্থনীতি তার বিরুদ্ধে উনি কাজ করে গেছেন। ওনার প্রচুর রিসার্চ আর্টিকেল আছে, ওনার বই আছে এটার উপরে, এবং উনি আমাদেরকে একদম দেখিয়েছেন যে আমাদের বাংলাদেশের জিডিপির চাইতে অনেক বেশি প্রবৃদ্ধি হচ্ছে আপনার মৌলবাদের অর্থনীতি, 10.5% তাদের এভরি ইয়ার প্রবৃদ্ধি হচ্ছে। কি ভয়াবহ তথ্য কিন্তু। এবং এইটার জন্য মানে যারা আসলে মুক্ত বুদ্ধির, মানে ডক্টর আবুল বরকত স্যার কিন্তু কখনোই আওয়ামী লীগ করতেন না, আওয়ামী লীগের রাজনীতির সাথে উনি যুক্ত ছিলেন না। কাজেই আওয়ামী লীগ বলেই শুধু তাকে মাত্র গ্রেফতার করা হচ্ছে, ব্যাপারটা তা না। যিনি আসলে মৌলবাদের বিরুদ্ধে কথা বলছেন, যিনি বাংলাদেশের পক্ষে কথা বলছেন, হ্যাঁ বীর মুক্তিযোদ্ধাদের পক্ষেই তার, এবং আমরা তো দেখছি যে বীর মুক্তিযোদ্ধাদের উনি একদম টার্গেট করে 71কে টার্গেট করে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় যত স্মারক ছিল 71-এর সবকে উনি ওনার সহযোদ্ধা জঙ্গিরা ধ্বংস করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে। মানে যা কিছু সুন্দর তার বিপরীতে মোহাম্মদ ইউনূস দাঁড়িয়েছে। এবং সাদ্দাম যেটা বলছিল যে একেবারে ব্যক্তি স্বার্থ, মানে ওনারটা, আমি মাঝে মাঝে অবাক হই যে বাংলাদেশে জন্মে একটা মানুষ মিনিমাম একটা রেসপন্সিবিলিটিস না থাকুক, একটা মায়া থাকে তো আমার দেশটার প্রতি। দেখবেন যে উনার জীবদ্দশায় বাংলাদেশের পক্ষে উনি কিছু করেছেন। উনি যদি যেটার ভিত্তিতে ওনার নোবেল পুরস্কারটা পাওয়া, সেটার দিকে যদি আপনি তাকান, নারীর ক্ষমতায়ন, কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি যে ওনার কাছ থেকে যারা ঋণ নিয়েছে, মানে ওনার গ্রামীণ ব্যাংক থেকে, তাদের ঘরের চাল চলে যাচ্ছে, গ্রামীণের কর্মচারী কর্মকর্তারা চাল খুলে নিয়ে যাচ্ছে, যদি ঘরে কোনো গরু থাকে সে গরুটাকে বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছে। আমরা কারো আর্থিক উন্নতি দেখেছি এটা মানে আমি স্মরণ করতে পারছি না আমার জেলাতে বা আমার উপজেলাতে, আমার আশেপাশে। আর একটা বিষয় হচ্ছে আমরা দেখছি যে উনার যে গ্রামীণ ব্যাংকের যে নিট প্রফিট, সেটা যদি উনার যারা শেয়ার হোল্ডার তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হতো, বাংলাদেশে কোনো দরিদ্র মানুষ থাকতো না। হ্যাঁ, উনি তাদেরকে ব্যবহার করে। আরেকটা ব্যাপার একটু আপা আমি আপনার সঙ্গে যোগ করি, আপনি যে নারীর ক্ষমতায়নে ইউনূসের যে বিপুল স্বপ্ন রয়েছে এটা নিয়ে কাজ করছে সে, ওদেরকে আসলে পুঁজি করে গত 10 মাসে 17 লক্ষ নারী চাকরি হারিয়েছে, যারা চাকরি করতেন এর আগে। গত 10 মাসে 17 লক্ষ নারীদের চাকরি হারানোর সংখ্যাটা। আমি একটু সাদ্দাম ভাইয়ের কাছে যাব আবার। সাদ্দাম ভাই, একটা ব্যাপার একটু জানতে চাই, এই মুহূর্তে এসে এই যে বিবিসির যে ডকুমেন্টারি প্রকাশ করা, এটা দিয়ে একজন আওয়ামী লীগের চরিত্র হননের চেষ্টা, এবং আরেকদিকে হচ্ছে বিএনপির যে নেতাকর্মীদেরকে অবারিত মানে সবকিছু উন্মুক্ত করে দিয়ে তোমরা খুন করো, ধর্ষণ করো, তোমরা যা ইচ্ছে করো, চাঁদাবাজি করো, আমরা কেউ কিছু দেখছি না, বলবো না, এটা করে যে তাদেরকে একটা মানে অপরাধের একটা ওপেন মাঠ তৈরি করে দিয়েছে। এই দুইটার পেছনের রাজনীতিটা আপনি কিভাবে দেখছেন ইউনূসের? মানে বিএনপি এবং আওয়ামী লীগকে একই সময় ভিলেন বানাবার চেষ্টা। ধন্যবাদ। বিবিসির প্রতিবেদন নিয়ে যেটি ইতিমধ্যেই আমাদের সম্মানিত আলোচক বললেন, এবং দ্বিতীয় যে উদাহরণটি, যিনি প্রেস মিনিস্টার হয়েছেন এবং যিনি এটির রিপোর্টের সঙ্গে সম্পৃক্ত, তার যে ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান, এটি পর্যবেক্ষণ করলেই কিন্তু আসলে অনেক, এটির যে নিউট্রালিটির যে মাপকাঠি থাকে, নিরপেক্ষতার যে মানদণ্ড,
সেটি কিন্তু সে সম্পর্কে কিন্তু যে কোনো সচেতন দর্শকের এটি প্রশ্ন আসবেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি একজন প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করেন কিভাবে? প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেন। মন্ত্রী পরিষদের কোনো সিদ্ধান্ত হলে সেটি মন্ত্রী পরিষদ সচিবের মাধ্যমে সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হয়। এটা তো আমাদের যে কোনো রাষ্ট্র পরিচালনার এবিসিডি। এখন কোন সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়িত হয় না হয়, এটি যদি তারা এক ধরনের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নিজেদের নিজস্ব রায় বাস্তবায়ন করার রূপকল্প হিসেবে যখন এই সিদ্ধান্তগুলো এটা মিডিয়া ট্রায়াল দিয়ে এসে সেটির মাধ্যমে পরবর্তীতে ক্যাঙ্গারু কোর্টের যে রায় তারা দিবে সেটি বাস্তবায়ন করার একটা কৌশল হিসেবে তারা এটিকে নিয়ে এসেছে। এবং ফুল কনভারসেশন কিন্তু নেই। আপনি দেখেন যেখানে পুরো কনভারসেশন নেই, এবং একটা কনভারসেশনে আপনি দেখবেন যে নানা ধরনের মাত্রা থাকে, কথাবার্তা বিভিন্ন প্রেক্ষিতে কথাবার্তা থাকে। এখানে প্রথম কথা হচ্ছে এখানে ফুল কনভারসেশন নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে কার সঙ্গে কথা হয়েছে সেটি নিয়ে এটি নিয়ে কোনো তথ্য নেই। কার সঙ্গে কথা হয়েছে সেই তথ্য তারা এতটাই অনুসন্ধানী প্রতিবেদন করেছে যে যেখানে যার সঙ্গে কথা হয়েছে তার সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। এবং তারা তাদের ভাষায় তারা এয়ারশটের মাধ্যমে এটি আলাপ পর্যালোচনা করে দেখেছে যে কণ্ঠস্বর মিলেছে, শ্বাস মিলেছে, তারা শ্বাস তৈরি করতে পেরেছে। কিন্তু তারা নিজেরা কনফার্ম না এটা যে 18 জুলাইয়ের কিনা। তারা কিন্তু টাইমিং নিয়ে বলেছে যে তাদের যে সোর্স রয়েছে, তাদের যে ইন্টারনাল সোর্স, সেই ইন্টারনাল সোর্সের কাছ থেকে তারা শুনেছে। এটা কিন্তু তাদের ফরেন্সিক ল্যাব তারা এটি পরীক্ষা করতে পারেনি। তো এটি পুরো বিষয়টি একটি আসলে প্রশ্নের মুখে আমাদের নিয়ে এসেছে। আর সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে যে এই পুরো প্রেক্ষিতটি যে তুলে না ধরা। আজকে দেখুন বাংলাদেশের প্রেক্ষিতটি কি, আমাদের জুলাই আগস্টের প্রেক্ষিতটি কি, জুলাই আগস্টের এই যে ঘটনাগুলো ঘটেছে এই প্রেক্ষিতে যদি আপনি দেখেন বাংলাদেশে 90 ভাগ থানা, 450-এর অধিক থানা বাংলাদেশে কিন্তু লুট হয়েছে। বাংলাদেশে এই দখলদার সরকারের রিপোর্ট অনুযায়ী তো মাত্র 44 জন, প্রকৃত সংখ্যা কত এটি কিন্তু বাংলাদেশের সচেতন নাগরিকেরা জানে। তো সেটি তারা আক্রমণের হত্যাকাণ্ডের শিকার হয়েছে, পুলিশ নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে। সিরাজগঞ্জে কিভাবে 13 জন পুলিশকে পুলিশ স্টেশনের ভিতরেই পুড়িয়ে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। সন্তান সম্ভবা অফিসারকেও কিভাবে, নারী অফিসারকেও কিভাবে হত্যা করা হয়েছে। এবং সেই যাত্রাবাড়িতে সেই যেখানকার সেটি ঘটনা, সেখানেও কিভাবে ওই ঘটনার আগে কিভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, এটি কিন্তু গোটা বিশ্বের সামনে প্রমাণিত। এবং সেটির কারণে পুলিশ অ্যাকশনে যায়। আজকে যদি একই ঘটনা বিবিসি যেখানে ইউকেতে ঘটতো, ইউকের 90% থানা যদি আক্রমণের শিকার হতো, 44 জন কেন 4 জন পুলিশ যদি হত্যাকাণ্ডের শিকার হতো, ইউকে গভর্নমেন্টের রেসপন্সটা কি থাকতো? আজকে ইউএসএ তে যদি কোনো ঘটনা ঘটে বা যে ঘটনাগুলো ঘটছে অনেক সময়, না একটা অ্যাড করি, 2021 সালে ঘটেছিল, 2021 সালে ক্যাপিটাল হিলে যে ঘটনাটা ঘটেছিল ইউএস এর ক্যাপিটাল হিলে, সেখানে কি হয়েছিল? সেখানে তো পুলিশের পক্ষ থেকে গুলি করা হয়েছিল এবং সেখানে তাৎক্ষণিক মারাও যায়, মোট 5 জন মারা যায়। তো এই প্রেক্ষিতে কিন্তু আসেনি। তো বাংলাদেশে তো এই প্রেক্ষিতের মধ্যে এক ধরনের ভায়োলেন্ট বাস্তবতার মধ্য দিয়ে কিন্তু কোনো শান্তিপূর্ণ বিষয় ছিল না। গভর্নমেন্টও শিক্ষার্থীদের সমস্যা 11 তারিখেই সমাধান করেছে। 11 তারিখেই কেস ডিসমিস, 11 তারিখেই বাংলাদেশে কোটা নাই, 11 তারিখ থেকেই বাংলাদেশের আন্দোলনের একটা হ্যাপি এন্ডিং। সরকারের বিরুদ্ধে যে কেউ আন্দোলন করতে পারে। এখন সরকার সঠিক আচরণ করছে কিনা এটি আপনি কিভাবে দেখবেন? যে সরকার গণতান্ত্রিক দেশে আন্দোলন হবেই, আন্দোলনে কিভাবে গভর্নমেন্ট রেসপন্স করছে সেটি বিষয়। তো গভর্নমেন্ট শেখ হাসিনা সরকার তো তরুণদের প্রত্যাশা পূরণ করেছে। 2018 সালে শেখ হাসিনা সরকারই কোটা বাতিল করেছে। এবং এখানে এবার তো একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে ছিল। এটা তো এই কোটা সংস্কারের বিষয়টা তো গভর্নমেন্ট টেনে নিয়ে আসেনি, আওয়ামী লীগ সরকার তো নিয়ে আসেনি, শেখ হাসিনা সরকার তো নিয়ে আসেনি, এটা বিচার বিভাগ নিয়ে এসেছে। বিচার বিভাগ এখানে স্বাভাবিকভাবে কিছু পার্থক্য থাকে। এবং আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি বিচার বিভাগের রায়টি ছিল একটা বিচারিক অতি সক্রিয়তা। এই সরকার পক্ষের আইনজীবীরাই তো সমাধান করার জন্য বিষয়টি নিয়ে কাজ করেছে। তো সেটির প্রেক্ষিতে আজকে এই পরবর্তীতে আন্দোলনকে টেনে হিসেবে লম্বা করে বিপদগামী করে এবং সবচেয়ে বড় কথা কিলিং মিশন বাস্তবায়ন করে তো তারা আন্দোলনকে সফল করেছে। এবং দেখুন এই হত্যাকাণ্ড বলতে তারা বিচার বলতে তারা মুখে ফেনা তুলছে, অথচ ইন্ডেমনিটি কে দিয়েছে? ইন্ডেমনিটি কি শেখ হাসিনা সরকারের দেওয়ার প্রয়োজন হয়েছে? ইন্ডেমনিটি দিয়েছে ইউনূস গভর্নমেন্ট। তারা অন্যদেরকে খুনি হিসেবে সার্টিফিকেট দিচ্ছে আর নিজেরা নিজেদেরকে ইন্ডেমনিটি দিচ্ছে। নিজেরা জঙ্গিদেরকে জামিনে মুক্তি দিয়ে গোটা বাংলাদেশে উন্মুক্ত তারা করে দিচ্ছে, শীর্ষ সন্ত্রাসীদের তারা মুক্ত করে দিচ্ছে। তারা বলছে, এটা আমাদের আওয়ামী লীগের ছাত্রলীগের কারো বলার প্রয়োজন, তারা বলছে যে তাদের আন্দোলনের জন্য লাশ প্রয়োজন ছিল। তারা বলছে পুলিশ হত্যা না করলে তারা এই আন্দোলন সফল হতো না। তারা একটা ব্যাপার, একটা প্রশ্ন মাঝখানে একটু আপনাকে করি, যখন আমরা এই প্রসঙ্গে কথা বলছি, জুলাইতে এই আন্দোলনে ছাত্রলীগের কোনো ব্যর্থতা কি আপনি দেখেন কিনা? কারণ এই প্রশ্নটা কয়েকজন করেছে যে ছাত্রলীগের ওই সময় যে অবস্থান, মানে ছাত্রলীগের মতো একটা সংগঠন যদি চায়, আমরা জানি সেখানে কতজন একসঙ্গে তো 500 লোক দাঁড়ালেই আসলে সেটাকে বিপুল দেখা যায়, মানে 500 মানুষ একসাথে দাঁড়ালো।
তো এমন না যে ঢাকার যে আন্দোলন সেটার মধ্যে 1 কোটি লোক নেমে গেছে, ব্যাপারটা তেমন ছিল না একেবারে। তো ছাত্রলীগ আসলে কি করলো সেই সময়, ছাত্রলীগের ব্যর্থতার জায়গাটা কি এই আন্দোলনে? দেখুন, একটা ছাত্র সংগঠনের কাজ কি, একটা বৃহত্তর কাজের একটা জায়গা আছে, কিন্তু মৌলিক কাজ হচ্ছে ছাত্রদের সমস্যা নিয়ে কাজ করা, ছাত্রদের রাইটস নিয়ে অ্যাডভোকেসি করা, শিক্ষার্থীদের সামনে কোনো সমস্যা আসলে সেটি সমাধান করার চেষ্টা করা, ক্যাম্পাসের শিক্ষার পরিবেশটা অক্ষুণ্ণ রাখা, এবং শিক্ষার্থীদের কর্মসংস্থান কিংবা এবং একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ উজ্জীবিত থাকা, মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সাংস্কৃতিক আন্দোলন পরিচালনা করা, সামাজিক সমস্যাগুলো মোকাবেলা করা, এটি তো কাজ। তো বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কার সমস্যার সমাধান প্রয়োজন। তো বাংলাদেশ ছাত্রলীগের কাজ থেকে বাংলাদেশ ছাত্রলীগের কাজ হচ্ছে যে একটা স্মার্ট পলিটিক্সের মাধ্যমে, এক ধরনের পলিটিক্সের মাধ্যমে বিষয়টা সমাধান করা। কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ ধারাবাহিকভাবে কর্মকাণ্ড পালন করেছে। বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে সভা করেছে, সমাবেশ করেছে, আমাদের মিট দ্য প্রেস করেছে অসংখ্যবার। শুধু তাই না, বরং আমরা ছিলাম আরো বেশি অ্যাডভান্স। আমরা এই কোটা সংস্কারের এই কারণ 18 সালে একবার সংস্কার করেছে, কিন্তু এই বিচারিক অতি সক্রিয়তার কারণে রায়টি আবার এই সরকারের একটা পলিসি ডিসিশন এই হাইকোর্ট বাতিল করেছে। তো সেটি যেন নতুন করে না আসে, নতুন করে সমস্যা তৈরি না হয়, সে কারণে বাংলাদেশ ছাত্রলীগ ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছিল যে একটা আমাদের ইনক্লুসিভ, মেধাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক এবং আমাদের একই সঙ্গে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি দায়বদ্ধতা সম্পন্ন একটা কোটা সংস্কার প্রয়োজন। যে কারণে আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছিলাম। স্টুডেন্টরা কি ধরনের মতামত দিচ্ছে, বিশেষজ্ঞরা কি মতামত দিচ্ছে, কিভাবে কোটা সংস্কারটা হওয়া প্রয়োজন, পার্সেন্টেজটা কিরকম হওয়া প্রয়োজন, কিংবা পার্সেন্টেজ না থাকলে সেটির যুক্তি কি। তো আমরা কিন্তু এই কাজের মধ্যেই ছিলাম, এবং বাংলাদেশ ছাত্রলীগ সমাধানটা করেছে কিনা। 11 জুলাই থেকে বাংলাদেশে কোটা নেই, 11 ছেলে মেয়েদের। সাদ্দাম, আমি একটু ভাই আপনার কাছে আরেকটা ব্যাপার, আমি এই পয়েন্টটা না, মূলত আমি যে পয়েন্টটাকে টাচ করতে চাই, এই আন্দোলনের পিছনে শিবিরের যে বড় ধরনের একটা পরিকল্পনা, এটা দিয়ে যে সরকার উৎখাতের একটা পরিকল্পনা, কোটা আন্দোলন যে শুধুমাত্র একটা মুখোশ মাত্র, সাধারণ শিক্ষার্থীর ব্যানারটা যে একটা মানে একটা ফেক আইডির মতো ইউজ করা হয়েছে, কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের যে ব্যানার, এটা যে একটা ফেক আইডি ছিল জামাতের, এই সত্যটা মানুষের কাছে বা ছাত্রদের কাছে পৌঁছানোর জন্য ছাত্রলীগ কি করেছিল সেই সময়ে? ধন্যবাদ। প্রথম কথা আমি আগের আলোচনার সূত্র ধরেই বলি, সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের সমস্যার সমাধান হয়েছে বাংলাদেশে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুক, কক্সবাজার মহিলা কলেজে পড়ুক, আর চিটাগাং পলিটেকনিক ইনস্টিটিউটে লেখাপড়া করুক। 11 জুলাই বাংলাদেশে যে চাকরির পরীক্ষা দিয়েছে আওয়ামী লীগ সরকারের অধীনে, তার জন্য কোটা কার্যকর ছিল না। 11 জুলাই যে চাকরির পরীক্ষা দিয়েছে, চাকরির আবেদন করেছে, কোনো ধরনের কোটা কার্যকর ছিল না। 2018 সালের প্রজ্ঞাপন, যেই প্রজ্ঞাপন শেখ হাসিনা সরকারের করা, সেটি 11 জুলাই বাংলাদেশে পুনর্বহাল হয়েছে। অতএব প্রথম ধাপে আমরা অবশ্যই সফল। শিক্ষার্থীদের যে দাবি ছিল সেটা আমরা পূরণ করতে পেরেছি, সরকার পেরেছে, ছাত্রলীগ পেরেছে, এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ রেসপন্সিবল এবং প্রবলেমের সমাধান করার জন্য কার্যকর ভূমিকা পালন করেছে। হ্যাঁ, এখন আমাদের সীমাবদ্ধতা কিংবা ব্যর্থতা আমাদের আছে কিনা? অবশ্যই আমাদের ব্যর্থতা আছে। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতাই তো এই জঙ্গি গোষ্ঠীরা আজকে বাংলাদেশ দখল করে আছে। এই দখলদার সরকার, তারা শিক্ষার্থীদের লাশের উপর ভর করে ক্ষমতায় গেছে। আমরা একটা ছাত্র সংগঠন হিসেবে অবশ্যই নৈতিকভাবে দায়বদ্ধ যে কেন আমরা এটি মোকাবেলা তাৎক্ষণিকভাবে আমরা করতে পারিনি, কেন আমাদের এই আরো সঠিক রাজনৈতিক কৌশল নেওয়ার সুযোগ ছিল কিনা, এবং আমাদের রাজনৈতিক সিদ্ধান্তগুলো পক্ষে না বিপক্ষে গেছে, সে বিষয়গুলো নিয়ে অবশ্যই পুনর্মূল্যায়নের জায়গা আছে, সেটিকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা মনে করি যে আমরা শিক্ষার্থীদের সমস্যাটি সমাধান করেছি। কিন্তু পরবর্তীতে আপনি দেখুন, আমরা রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন, রাজনীতি করি, রাজনৈতিকভাবে মোকাবেলা আমাদের করার জন্য প্রস্তুতি থাকে, সেটাকে কেন্দ্র করে আমরা কাজ করি, মানুষকে নিয়ে, তরুণদেরকে নিয়ে, সেটি তো আমাদের কাজ। তো আজকে যেটি বিশেষ করে 15 জুলাইয়ের পর থেকে যা হয়েছে বাংলাদেশ, সেটি তো সন্ত্রাসের কম্পিটিশন। শিক্ষার্থীদের লাশ ফেলা, নিজেরা সন্ত্রাসী কর্মকাণ্ড করা, সেটির দায়ভার ছাত্রলীগের উপর চাপিয়ে দেয়, সরকারের উপর চাপিয়ে দেয়, আওয়ামী লীগের উপর চাপিয়ে দেয়া। তারা করেছে সন্ত্রাস, আমরা করেছি দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা। তারা করেছে সহিংসতা, আমরা করেছি যাতে করে এই সমস্যাটির সমাধান না হয়। এবং আরো আপনি বাস্তবতাটা দেখুন যে বিশেষ করে যখন থেকে কারফিউ দেওয়া হলো, কারণ প্রত্যেকটা মুহূর্ত বাংলাদেশের মানুষের উপর আক্রমণ হচ্ছিল, জীবন নিয়ে মানুষের আক্রমণের ঘটনা ঘটছিল, টার্গেট কিলিং এর ঘটনা ঘটছিল, স্নাইপারের ঘটনা ঘটছিল। আপনি মুগ্ধের 18 জুলাই শহীদ হওয়ার ভিডিওটি দেখবেন। আগের দিনই প্রতিবাদ করেছেন এই ছাত্রদল, ছাত্র শিবির আন্দোলনকে কুকিগত করতে যাচ্ছে, নিজেদের কাজে ব্যবহার করতে যাচ্ছে। সেখানে ভিডিওটি যদি আপনি দেখেন যে কি হৃদয় বিদারক একটা দৃশ্য, সেখানে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া নেই, সেখানে অন্য কারোর সঙ্গে কোনো ধরনের ধাওয়া পাল্টা নেই, হুট করে টার্গেট কিলিং করে তাকে হত্যা করা হলো। আগের দিনই তিনি প্রতিবাদ করেছেন ছাত্রদল, ছাত্র শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে, 18 জুলাই তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হলো। বারান্দায় ছেলেমেয়েরা, হয়তো মা তার ছেলে মেয়েকে নিয়ে, সন্তানকে নিয়ে আছে, এটির সঙ্গে রাজনীতির বা কি সম্পর্ক, এটির সঙ্গে মোকাবিলার কি সম্পর্ক? প্রত্যেক জনকে টার্গেট কিলিং করে তারা হত্যা করা হয়েছে। স্নাইপার গুলো আজকে কাদের কাছ থেকে উদ্ধার করা হচ্ছে? এই যে এই দখলদার সরকারের উপদেষ্টা নিজে একটা অপ্রিয় সত্য বলতে গিয়ে তাকে তার মন্ত্রণালয় পর্যন্ত বদলে দেওয়া হলো। তাদের জবানিতে আপনি দেখুন, টার্গেট কিলিং করে তারা এই
পরিবর্তিত এই প্রেক্ষাপটটি রচনা করেছে। এবং এবং সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে দেখুন, দলীয়ভাবে আমরা প্রত্যেকটি সিদ্ধান্ত নিয়েছি যাতে করে কোনো ধরনের সহিংসতার ঘটনা না ঘটে, যাতে করে সেটি মোকাবেলা করা যায় শান্তিপূর্ণ উপায়ে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ সাংগঠনিক সিদ্ধান্ত মোকাবেলা করেছি। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের উপর আক্রমণ পরিচালনা করে, শিক্ষার্থীদের উপর আক্রমণ পরিচালনা করা হয়েছে এবং বলা হয়েছে যারা ঘাতক তারা আজকে সার্টিফিকেট দিয়ে বেড়াচ্ছে, যারা আক্রমণ করেছে যারা আক্রান্ত হয়েছে তাদের উপর তারা দায় দিয়ে বেড়াচ্ছে। এবং 18 জুলাই 19 জুলাইয়ের পর থেকে যদি আপনি দেখেন আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ রেসপন্স কিভাবে করেছে, আপনি দেখুন কারফিউ দিয়েছে নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ কিংবা একেবারে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে শুধু নয়, সেটির কারণে রাজপথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটি যখন বলেছে যে রাস্তায় মানুষ থাকা যাবে না, আওয়ামী লীগ ছাত্রলীগ কিন্তু সেভাবে কাজ করার চেষ্টা করেছে। কারণ সহিংসতার মধ্যে যদি লক্ষ্য না পড়ে, মানুষের জীবনের নিরাপত্তা যেন কোনোভাবে শঙ্কিত না হয়, সেজন্য কিন্তু তারা একতরফা ভাবে এই পুলিশের উপর আক্রমণ চালিয়ে, সাধারণ মানুষের উপর আক্রমণ চালিয়ে এই লাশের উপর ভর করে কিন্তু তারা ক্ষমতায় গেছে। এবং এই বিবিসি রিপোর্টের প্রেক্ষিতে যদি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনি দেখুন যে বাংলাদেশে তো কারফিউ চলমান ছিল, আমাদের ফৌজদারি কার্যবিধির আওতায় বিভিন্ন ধরনের নিয়ম কানুন প্রচলিত ছিল, এবং পুলিশের উপর কিভাবে আক্রমণ হয়েছে সেটি এবং পুলিশ কিভাবে রেসপন্স করতে পারে, তার কি ধরনের সেলফ ডিফেন্সের রাইট রয়েছে, প্রপোর্শনেট কিনা, এটি কিন্তু আজকে যে কোনো নিরপেক্ষ মানুষ এটি যদি পর্যালোচনা করে দেখে তাহলে কিন্তু তার কাছে এই প্রশ্নগুলোর উত্তর সহজেই আসবে। এবং যেটি আমি মনে করি যে বাংলাদেশের মানুষও আজকে সেটি অনুভব করছে। আজকে হয়তো সন্ত্রাসের পরিবেশ তৈরি করে, ভয় এবং ত্রাসের পরিবেশ তৈরি করে মানুষের মুখের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষকে আপনি খুব বেশি দিন আপনি এই ভয়ের শক্তি দিয়ে, অত্যাচার অনাচারের শক্তি দিয়ে আপনি পরাজিত করে রাখতে পারবেন না। মানুষের উত্থান হবে, এই দখলদার সরকারের বিদায় অবশ্যই নিতে হবে, এবং যারা সত্যিকারের অপরাধী, যারা এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত, যেটি শেখ হাসিনা সরকার শুরু করেছিলেন, নিরপেক্ষ বিচার বিভাগের তদন্ত, প্রত্যেকটি ঘটনার অনুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে যারা সত্যিকারের অপরাধী সেই অপরাধীদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা, এটি বাংলাদেশে হবে। ইনডেমনিটি দিয়ে বঙ্গবন্ধুর খুনিদেরকে যেমন বাঁচানো যায়নি, এই ইনডেমনিটি দিক আর তথাকথিত জুলাই সনদ দিক না কেন, যারা সত্যিকারের অপরাধী তাদেরকে অবশ্যই বিচারিক প্রক্রিয়ার আওতায় আসতেই হবে। একদমই তাই, আমরা নিজেরও এটা বিশ্বাস করি। কারণ পুলিশ হত্যাকাণ্ড থেকে শুরু করে ছাত্রলীগ আওয়ামী লীগের যে নেতাকর্মীদের হত্যাকাণ্ড, আমাদের বিশ্বাস যে একটা হত্যাকাণ্ডেরও বিচার মানে বাকি থাকবে না। বাংলাদেশ অবশ্যই তার প্রাপ্য বিচারটা বুঝিয়ে দেবে। রুমা আপার কাছে একটা প্রশ্ন হচ্ছে, আপনি একজন কূটনৈতিক হিসেবে, যেহেতু আপনি বর্তমানে আমেরিকাতে আছেন, তো আসলে দেশের বাইরে যে আওয়ামী লীগের বিভিন্ন কমিটিগুলো রয়েছে, আপনারা যারা রয়েছেন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত, তো আপনারা আসলে ইউনূসের যে অপকর্মগুলো, এই 10 মাসে বাংলাদেশে যে লাগাতার গণহত্যা চলছে, একরকম সাইলেন্ট কিলিং চলছে সব জায়গায়, লুটপাট মব যা চলছে, এই ব্যাপারগুলো আন্তর্জাতিক যে বিভিন্ন জায়গায় তুলে ধরার ক্ষেত্রে ইউরোপ বা আমেরিকার আওয়ামী লীগ কি করছে আসলে? আমি আওয়ামী লীগের সমর্থক কর্মী, আমি কিন্তু কোনো পদাধারী কেউ না। আর এখানে আওয়ামী লীগ তাদের মতো করে করার চাইতে তারা তাদের মতো করে করছে, কিন্তু এখানে যারা মানে আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, এখানে আমি বলবো যে সিভিল সোসাইটি যারা বাংলাদেশের যারা সচেতন মানুষ, তারা কিন্তু এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছে। মানে এগুলো এখানকার সরকার হোক, নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে বা তাদের মিডিয়াগুলোতে বলবার চেষ্টা করছে বলেই কিন্তু ইউনূসের প্রতি সেই মোহটা আর নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে সেই মোহটা ভঙ্গ হয়েছে, তারা কিন্তু বুঝতে পারছে যে একে দিয়ে আসলে হচ্ছে না। এবং আপনি যে সাদ্দামকে প্রশ্ন করেছিলেন ছাত্রলীগ কি করেছিল, আমি ছাত্রলীগের সাবেক কর্মী, আমি একটু অ্যাড করি। সেটা হচ্ছে শিবিরকে আমরা দেখলাম না পরশুদিন না গতকাল খুলনাতে যুব দলের দৌলতপুরের সহসভাপতিকে মেরে তারপর আবার রকটা কেটে দিয়েছে। ছাত্রলীগ রক কাটা কোনো সংগঠন কোনো কালে ছিল না। যে সাদ্দামকে দেখেন, সাদ্দাম কখনো অস্ত্র হাতে কোথাও ধরা পড়েনি। আপনি বলবেন যে আপনাদের দল হয়তো বা তাদেরকে সেই এটা দিয়েছে, সেফ এক্সিট দিয়েছে, সে ধরা পড়েনি। কিন্তু আমাদের দলের সময় গত 17 বছরের মধ্যেই এয়ারপোর্টে একজন ওয়ার্ড কমিটির একজন লিডার আওয়ামী লীগের ধরা পড়েছিলেন এবং তাকে জেল খাটতে হয়েছে। আমরা আসিফকে দেখলাম, এবং অস্ত্র কেনার
যে শর্তগুলো থাকে তার কোনোটার মধ্যে আসিফ পড়ে না, বা তার যে আর্থিক সামর্থ্য থাকার কথা না, এবং তাকে কিন্তু কিছুই করা হয়নি, সে চলে গেছে পার হয়ে। তো এই গুন্ডা, মাস্তান, জঙ্গি এরা মিলেই হচ্ছে ইউনূসকে এখানে বসিয়েছে, এরা একটা প্যাকেজ। এবং এইখানে সাদ্দাম, আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সরকারের আসলে তেমন কিছু করার হয়তো থাকতো, অনেক বেশি রক্তপাত হতো, অনেক বেশি হতাহত হতো, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাননি। কারণ যে হারে ওদের হাতে স্নাইপার রাইফেলে যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের কথা তুলছিলেন সাদ্দাম, যে তাকে সরিয়ে দেওয়া হলো, সে 7.62 বুলেটের কথা যখন তিনি বলছিলেন, যে কেমন করে আনসারের ভেতরে যে বাইরের লোক এভাবে মানুষজনকে মেরে ফেলেছে। তো এই অবস্থায় আসলে যেভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্রের পার্ট ছিলাম আমরা ডিপ স্টেটের কথা জানি, আমরা ডেমোক্রেট সরকারের তৎকালীন ভূমিকা আমরা জানি, এবং ডেমোক্রেটের সাথে আমাদের মোহাম্মদ ইউনূসের কি সম্পর্ক সেটা আমরা জানি। তিনি হিলারি ক্লিন্টনের সে নির্বাচনী ফান্ডে অর্থ দেওয়া থেকে শুরু করে ক্লিন্টন ফাউন্ডেশনে উনি বাংলাদেশে কখনো কোথাও 1 টাকাও দেননি, কিন্তু এসব জায়গায় দিয়েছেন। ইসরায়েলের সঙ্গে তার সম্পর্ক আমরা জানি। এই মিলে আসলে বাংলাদেশ এমন একটা জায়গায়, আর এটা আসলে 1-2 বছরের ঘটনা কিন্তু না, এই ষড়যন্ত্র শুরু হচ্ছে 2006 থেকে, নোবেল প্রাপ্তি থেকে শুরু হলো এটা। এবং আরেকটা বিষয় আমি উল্লেখ করি, সেটা হচ্ছে যে এই যে মানে নোবেল প্রাপ্তি, তারপরে এটা যদি 2018 সালে আবু সাইদের মতো কেউ আত্মহত্যা করতে রাজি হতো, তাহলে হয়তো এই ম্যাচাকারটা, জুলাই আগস্টের ঘটনাটা ওই সময় ঘটানো হয়তো বা সম্ভব ছিল। ওই সময় হয়তো আবু সাইদের মতো কাউকে খুঁজে পাওয়া যায়নি, কারণ একটা লাশ দরকার হচ্ছে সবার আগে, কে মরতে রাজি হবে। তো আমরা জানি আবু সাইদ শিবির কর্মী, এবং সে মারা গেলে শহীদ, বাঁচলে গাজী। সো সেই নীতিতে সে নিজের জীবন বিসর্জন দিয়েছে, যার ফলে এটা একদম সাধারণ জনগণের কাছে মানে খুব ইমোশনাল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই যে তার এভাবে হাতটা ছড়িয়ে দাঁড়ানো, পুরোটাই দেখেন, পুরোটাই কিন্তু সাজানো, পুরোটাই এটার পার্ট। মানুষ আস্তে আস্তে বুঝতে শুরু করেছে, অনেকেও হয়তো এখন বুঝেও কনফিউজড, বোঝার মানে কি হচ্ছে জানে না। বিএনপি যত দ্রুত বুঝবে ততই কিন্তু মঙ্গল। এই ঢাকা ইউনিভার্সিটিতে, বুয়েটে, খুলনা ইউনিভার্সিটিতে তারেক রহমানকে নিয়ে যে অশালীন স্লোগানে প্রকম্পিত হলো, মানে এটা আসলে আমাদের জেনারেশন এসব শব্দ আমরা উচ্চারণ করি না কখনো। সো সেখানেও যদি বিএনপি এখনো না বোঝে যে এটা -2 ফর্মুলার কথা আমরা অনেক আগেই জানি, সেই 2007, 8, 9, যে সেটাই করার একটা প্রচেষ্টা, এবং সেদিকেই ইউনূস এবং তার যে সহযোগী তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনি দেখেন যে পরিমাণ সাংবাদিকদের গ্রেফতার করা হয়েছে খুনের দায়ে, 37 জন সাংবাদিক এখন বোধহয় কারাগারে আছেন, যাদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, এগুলো কিন্তু আমরা কখনোই দেখি নাই। ইভেন আমরা স্বৈরাচার এরশাদের কথা বলি, তখনও কিন্তু আমরা এরকম কিছু দেখি নাই, শুনিও নাই। বা তার আগে পাকিস্তানের সময় যা কিছু হয়েছিল সেগুলোই এখন বাংলাদেশে হচ্ছে, ঠিক সেরকম একটা পরিস্থিতি এখন বিরাজ করছে বাংলাদেশে। এবং কেউ যদি কথা বলে, খুব ইন্টারেস্টিং, আমি আসলে প্রায় কথাটা বলছি, মানে মোহাম্মদ সারার ফারুকী, অবৈধ সরকারের সংস্কৃত বিষয়ক উপদেষ্টা, যিনি একসময় একটা ফুটেজের জন্য, একটা কাভারেজের জন্য সাংবাদিকদের পেছন পেছন ঘুরতেন, সেই মানুষটার সেই প্রেস কনফারেন্সে প্রশ্ন করার দায় 4 জন সাংবাদিকের তাৎক্ষণিক চাকরি চলে গিয়েছে। এই যে ঠিক ওকে দেখলে মবরাজ মনে হয়, কি নাম, হাসনা। দেখেন কিভাবে হম্বিতম্বি, তার বডি ল্যাঙ্গুয়েজ, মানে একজন চেহারার মধ্যে আপনি সাদ্দামকে দেখেন, আমি কোনো মানে পক্ষপাতিত্ব করছি না, নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন, একজন ছাত্র নেতা, তাকে দেখলে যদি আমার মানে তার প্রতি একটা শ্রদ্ধা বলেন, স্নেহ বলেন, দেখে যদি সুস্থ মনে না হয়, না সুস্থ মনে হয় না, হ্যাঁ, মানে এবং হুমকি দিচ্ছে, ওই টেলিভিশনে যাচ্ছে, সেটাকে ভেঙে ফেলবে, একে মেরে ফেলো, এর বাইরে কোনো কথা নেই, মেরে ফেলো, গুড়িয়ে ফেলো, খেয়ে ফেলো। তো তার সঙ্গে ছাত্রলীগের রাজনীতির, আমি বলবো না যে ছাত্রলীগে একদম কেউ কোনো ছিল না, আমি কম্পেয়ারের জায়গাটা না, আমি আসলে অনেকগুলো প্রশ্ন রয়েছে এই ব্যাপারে, ছাত্রলীগ কি করেছিল, এবং সেটা আপনিও বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি, আমি সেই ব্যাখ্যাটা দিচ্ছি। আমি না যদি বিশ্বাস করতো ছাত্রলীগ আধা ঘন্টা সময় রাখতো এদেরকে রাস্তা থেকে সরিয়ে করা উচিত, যেগুলো বাইরে মানুষ করছে। আপনি দেখেন গত 16 বছর 8 মাস 7 মাসে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কোনো পত্র পত্রিকার মাধ্যমে না, আমরা যদি সেই পাপিয়ার প্রসঙ্গ নিয়ে আসি, আমরা যদি আমাদের ক্যাসিনো কাণ্ড কথা বলি, আমাদের সরকারই কিন্তু
স্বপ্রণোদিত হয়ে আমাদের কেউ কোনো ত্রুটি বিচ্যুতি করলে সেটাকে কিন্তু কার্পেটের নিচে লুকিয়ে রাখেনি, সে ময়লাটা কিন্তু পরিষ্কার করে মানুষকে জানিয়েও দিয়েছে। উনার নিজের মুখে উনার একজন স্টাফের কথা উনি বলেছেন, এটা কিন্তু কোনো সংবাদ মাধ্যমে আসেনি, মাননীয় প্রধানমন্ত্রীর নিজের মুখে। তিনি কিন্তু তার যে সন্তান, আমরা তার সন্তানের মতো, রাইট, যারা তার নেতা কর্মী, যারা তার সমর্থক, উনি পুরো দেশের মানুষকে কিন্তু একই চোখে দেখেছেন, কাউকে এতটুকুন ছাড় দেননি, নিজের আত্মীয় স্বজনকে কোনো ছাড় দেননি। আমরা দেখেছি আত্মীয় স্বজনের ব্যাপারেও কিন্তু উনি কি পরিমাণ খড়গহস্ত হয়েছেন, কেউ যদি কোনো অন্যায় করে থাকে। এর ভেতরেও আমাদের ত্রুটি বিচ্যুতি ছিল, আমাদের নেতাকর্মীরা ভুল করেছেন, কর্মী সমর্থকরা ভুল করেছেন, অন্যায় করেছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে সেই অন্যায়টাকে আমাদের সরকার, আমাদের দল কতটা প্রশ্রয় দিয়েছে। এত বড় একটা সংগঠন, এত বড় একটা দেশ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান কাজ কিন্তু ছিল আমাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন। আমরা উত্তরাঞ্চলে মঙ্গা বলতে একটা শব্দ ছিল, সে মঙ্গাটাকে উনি চিরদিনের জন্য, সে শব্দটা হারিয়ে গেছে। আজকের কোনো বাচ্চা মঙ্গা মানে কি বলতে পারবে না, আমরা কিন্তু মঙ্গা জানতাম। আপনি দেখেন যে আর্থসামাজিক অবস্থার যে উন্নয়ন, পহেলা বৈশাখে যে পরিমাণ উৎসব, গণমানুষের উৎসব তৈরি হয়েছে, এটা কিন্তু আর্থিক সামর্থ্য। আমি জিডিপি, জিএনপি বা পিআই এর যে অর্থনৈতিক সূচক সেখানে যাচ্ছি না। আপনি মানব মানে সম্পদের যে উন্নয়ন, সেখানে যে ক্রাইটেরিয়াগুলা আপনি দেখেন, সাদা চোখে দেখেন। আমরা কিন্তু গৃহকর্মী পেতাম না। কি কারণে পেতাম না? কারণ তার এর চাইতে বেটার তার সুযোগ ছিল তার জীবনযাত্রার। তো এর মধ্য দিয়েও যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো ছিল, এবং সেগুলো প্রতিটা দেশেই থাকে, এমন কোনো দেশ নাই থাকে। আমি কিন্তু এটাকে আবার জায়েজ করতে যাচ্ছি না। আস্তে আস্তে সবগুলোকে মানে একটা সুশাসন বলেন বা এই দলের মধ্যে গণতন্ত্র বলেন, সবকিছু একটা প্রক্রিয়াধীন ছিল, যেটা পজিটিভ দিকে যাচ্ছিল। কিন্তু ইউনূস এসে বাংলাদেশকে 10টা মাসের যে অবস্থা করে দিয়েছে, এই অবস্থা ঠিক করতে মানে আমি বলি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর 4-5 মাস লেগে যাবে। আপনি দুর্নীতি শুধু না, দুর্নীতি মানে কোন রকম যে পরিমাণ নৈরাজ্য, আপনার বিচার বিভাগ থেকে শুরু করে এমন কোন সেক্টর নেই, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, একদম ধনী থেকে শুরু করে গরিব পর্যন্ত। আপনি দেখেন যে কোন সাধারণ মানুষের আমাদের দৈনন্দিন যে জীবন যাপনের জন্য আমাদের যে উপসর্গগুলো লাগে, যে উপসঙ্গগুলো লাগে, তার কোনো একটা জায়গায় স্ট্যাবল আছে কিনা। যে পরিমাণ কলকারখানা উনি ধ্বংস করেছেন ওনার বন্ধুদের দিয়ে, উনি কিন্তু ধ্বংস করেছেন। হ্যাঁ, মানে সফট আওয়ামী লীগ একটা নাম দিয়েছে। তার কাউকে যদি মনে হয় বাংলাদেশের পক্ষে, তার নাম দিচ্ছে সফট আওয়ামী লীগ। সেই সফট আওয়ামী লীগের নাম বাংলাদেশের পক্ষে, আমি শুধু মুক্তিযুদ্ধের পক্ষে বলবো না, বাংলাদেশের পক্ষে যারা, তাদেরকে একদম নির্দিষ্ট করে ধরে ধরে উনি মানে কাউকে তো মেরে ফেলছেন, এবং মেরে ফেলার জন্য উনি ইনডেমনিটি দিয়ে বসেছেন যে মেরে ফেলবো, তুমি কোনো বিচার করতে পারবে না, আমরা কোনো বিচার করতে পারবো না। দিস ইজ ইউনূস। এবং আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ জেগে উঠতে সময় লাগে না। পাকিস্তানের মতো পরাশক্তিকে আমরা 9 মাসে কিন্তু ঝেঁটিয়ে বিদায় করেছি। সেই পাকিস্তানের সময় কিন্তু বিশ্বের বড় বড় ক্ষমতাধর রাষ্ট্র আমাদের বিপক্ষে ছিল। সেই মহান মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়েছি। এইবারও হবো ইনশাআল্লাহ। মানে এটা একেবারেই অনিবার্য, এর কোনো আসলে ভিন্ন পথ নেই এই পথে হাঁটা ছাড়া বাংলাদেশের। সাদ ভাই, একটা ব্যাপার জানতে চাই, ছাত্রলীগের উপরে যে অত্যাচারগুলো হচ্ছে, বাংলাদেশে যে ছাত্রলীগের কর্মীরা রয়েছে, ছাত্রলীগের দায়িত্বশীল একজন হিসেবে আপনার কাছে আমার জানতে চাওয়া যে ছাত্রলীগের কর্মীদের নিরাপত্তার ব্যাপারে, বা যারা এই মুহূর্তে প্রচন্ডভাবে শারীরিকভাবে আক্রমণের শিকার হয়েছে, কারো ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমার পেজে অন্তত প্রত্যেকদিন 10 জনের আমি টেক্সট পাই যে এখানে আত্মগোপনে থাকতে হচ্ছে, এরকম আহত হয়েছে, চিকিৎসা হচ্ছে না, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে। তো এই ব্যাপারে ছাত্রলীগের কোনো ধরনের উদ্যোগ রয়েছে কিনা, ছাত্রলীগ কিছু করছে কিনা, এই আপনাদের যে তৃণমূল কর্মীরা রয়েছে তাদের জন্য ছাত্রলীগের বর্তমান মানে এটা কি করছেন আপনারা? দেখুন, এমনি সাদা চোখে যদি আমরা দেখি যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের ছাত্র রাজনীতিতে সংকট আছে, ছিল, এবং আমাদের গণতান্ত্রিক ক্যাম্পাস, সেখানেও হয়তো আমাদের সমস্যা, সংকট, সীমাবদ্ধতা ছিল। গণতান্ত্রিক স্পেসটি সম্পূর্ণ ওপেন ছিল, সেটাও আমরা বলবো না, কিন্তু কম বেশি আমাদের ছাত্র সংগঠনগুলো সেখানে কর্মকাণ্ড পরিচালনা করেছে, বামপন্থী সংগঠনগুলো কর্মকাণ্ড পরিচালনা করেছে। ছাত্রদের জন্য স্পেসটি কিছুটা সীমিত ছিল, এটা অস্বীকার করার সুযোগ নেই, তারপরেও কিন্তু তারা কর্মকাণ্ড পরিচালনা করেছে। এবং সবচেয়ে বড় কথা, আপনি যদি দেখেন যে তারা, আমি পার্থক্যটা যদি করি যে এই মুহূর্তে তারা আজকে যারা ছাত্রদল কিংবা সে সময়ে আত্মগোপনকৃত কিংবা ছদ্মবেশ ধারণ করা ছাত্র শিবির হোক কিংবা অন্যান্য অপরাপর, যেটি হয়তো আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে হয়তো কম বেশি আন্দোলন করেছে,
কারো শিক্ষা জীবন কিন্তু কখনো ক্ষতিগ্রস্ত হয়নি, এবং প্রত্যেকজন তাদের নির্বিঘ্নে লেখাপড়া করেছে, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছে, মিছিল মিটিং করেছে। এই যে আজকে দখলদার সরকারের স্বঘোষিত উপদেষ্টারা বসে আছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বিঘ্নে লেখাপড়া করেছে, অ্যাক্টিভিজম করেছে, পাঠচক্র করেছে, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, অনেক কিছুই করেছে। কিন্তু কারো শিক্ষা জীবন কিংবা তার নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার কখনো ক্ষুণ্ণ হয়নি। হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বাংলাদেশের ছাত্র রাজনীতির যে ক্যারেক্টার রয়েছে কিংবা যেটি হয়তো আমরা এখন অতিক্রম করতে পারিনি, হয়তো সংগঠন হিসেবে আমাদেরও অনেক দুর্বলতা আছে, হয়তো আমরাও হয়তো আমাদেরও পথ চলতে যে ভুল ত্রুটি আছে। কিন্তু আজকে যদি এই যারা শীর্ষ পদে আছে, শীর্ষ পদে ছিল, আপনি যদি তাদের দিকে তাকান কিংবা অন্যান্য রাজনৈতিক সংগঠনে যারা করেছে, কারো শিক্ষা জীবনে আওয়ামী লীগ সরকারের সময়, শেখ হাসিনা সরকারের সময় কখনো কোন অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হয়নি। আজকে এই মুহূর্তে একজন তথাকথিত নোবেল বিজয়ী দায়িত্বে আছেন, দখল করে, পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করে নিজেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ঘোষণা করে বসে আছেন, স্বঘোষিত উপদেষ্টা। তার সময়ে এমনকি যেখানে যুদ্ধ বিগ্রহ হয়, যেখানে সিভিল ওয়ার রয়েছে, যেখানে হয়তো এই বিশেষ ইন্টারন্যাশনাল টেরোরিস্ট নেটওয়ার্ক আরো অনেক বেশি শক্তিশালী, সেখানেও এই বাস্তবতা নেই যেটি বাংলাদেশে রয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে 5 লক্ষের অধিক শিক্ষার্থী তার শিক্ষা কার্যক্রম থেকে সম্পূর্ণ বঞ্চিত। সেটি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, বেসরকারি বিশ্ববিদ্যালয় হোক, মেডিকেল কলেজ হোক, প্রকৌশল বিশ্ববিদ্যালয় হোক, পলিটেকনিক ইনস্টিটিউট হোক, মাদ্রাসা হোক, এমনকি গ্রামে গঞ্জে মফস্বলের ছেলেমেয়েরা শুধুমাত্র ছাত্রলীগের কর্মী, সমর্থক, অনুরাগী কিংবা হয়তো কিছুই না, কিংবা হয়তো তাদের তথাকথিত আন্দোলনে সম্পৃক্ত হয়নি, কিংবা হয়তো মুক্তিযুদ্ধের প্রতি সংবেদনশীল, কিংবা হয়তো জাতির পিতার প্রতি সংবেদনশীল, এই অপরাধে তাদের শিক্ষা জীবনকে সম্পূর্ণ কেড়ে নেওয়া হয়েছে। কয়েক হাজার শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল করা হয়েছে। আপনি দেখবেন যে আমাদের মেডিকেল কলেজগুলোতে, প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে 50 থেকে 100 জন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটে সেখানে 50-এর মতো শিক্ষার্থী এবং 8 জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তারা বাংলাদেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী। ছাত্রলীগ হয়তো অনেকে করেও না, হয়তো অনেকে ছাত্রলীগের বিরোধিতাকারী, কিন্তু ছাত্রলীগের সঙ্গে এক ধরনের মিথস্ক্রিয়া ছিল। তারাও আজকে কিন্তু তাদের যে সারা জীবনের বাবা মায়েরা কত কষ্ট করে তাদের লেখাপড়া করিয়েছে, তারা ভবিষ্যতে কেরিয়ার করবে, বাংলাদেশে ভূমিকা রাখবে, সমৃদ্ধ করবে, অথচ হুট করে তারা জেনে যাচ্ছে তার সার্টিফিকেট বাতিল হচ্ছে। হয়তো মেডিকেল কলেজে তার লেখাপড়া হচ্ছে, ইন্টার্নশিপ করছে, হুট করে সে জেনে যাচ্ছে তার আজকে অধিকার নেই, তার শিক্ষার অধিকার নেই। এই হচ্ছে বাস্তবতা বাংলাদেশ। আমাদের শিক্ষকেরা যদি আপনি দেখেন যে আমরা রাজনীতি করেছি, বাংলাদেশের শিক্ষক রাজনীতি রয়েছে, সাদা দল, নীল দল, অনেক দল রয়েছে, কিন্তু শিক্ষক আমাদের কাছে সবসময় শিক্ষকই ছিল। আমাদের কাছে সাদা দলের শিক্ষক, নীল দলের শিক্ষক বলে তো কোনো কিছু ছিল না, এবং আমরা সেটি করিও নি কখনো। এবং আজকে দেখুন বাংলাদেশে শুধুমাত্র গণতন্ত্রের প্রতি সংবেদনশীল, মুক্তিযুদ্ধের প্রতি সংবেদনশীল হওয়ার কারণে আজকে শিক্ষকেরা তাদের একাডেমিক ফ্রিডম থেকে বঞ্চিত আছে। শত শত শিক্ষক আজকে তার শিক্ষা কার্যক্রম, গবেষণা, ক্লাস নেয়া, এই কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করতে পারছে না। স্কুল কলেজগুলো থেকে প্রধান শিক্ষক, অধ্যক্ষদের কিভাবে বিদায় করা হচ্ছে, কি ধরনের অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি তাদের হতে হয়েছে, এটি তো সবার সামনেই পরিষ্কার। এসএসসি পরীক্ষা পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারে না। হয়তো তার বাবা আওয়ামী লীগের ভোটার, এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে, এই উচ্চ মাধ্যমিকে পড়ে সেই ছেলেমেয়েগুলো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে, কিংবা ছাত্রলীগ না করে মুক্তিযুদ্ধের প্রতি সংবেদনশীল থাকার কারণে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে হয়তো প্রথম বর্ষে পড়ে, হয়তো শিক্ষা জীবন তার সবে মাত্র শুরু হয়েছে, কিন্তু আজকে এই 1.5-2 বছর ধরে শিক্ষা, এই 1 বছরের অধিক সময় ধরে তার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ হচ্ছে না। গোটা বাংলাদেশ ব্যাপী আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা নিশ্চিতভাবে কারো বাড়িতে থাকার সুযোগ নেই, নিশ্চিতভাবে প্রত্যেকেই কোনো না কোনো মামলার আসামি, নিশ্চিতভাবে প্রত্যেকটা মুহূর্ত তাদেরকে মব, সন্ত্রাসী, জঙ্গি গোষ্ঠী লেলিয়ে দিয়ে হত্যালীলার মুখোমুখি করা হচ্ছে। কারাগারে রয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মী, হয়তো মা মৃত্যুপথযাত্রী, তার সেই সন্তানের মায়ের মুখোমুখি হওয়ার সুযোগটুকু হচ্ছে না। হয়তো বাবা মৃত্যুবরণ করেছে, বাবার জানাজায় সামিল হওয়ার সুযোগ হয়নি। হয়তো এই শুধুমাত্র সমর্থক, অনুরাগীর কারণে গোটা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এই পরিবেশ পরিস্থিতির মুখোমুখি আছে। এটি একটি বাস্তবতা, কিন্তু এই বাস্তবতার মধ্যেও ছাত্রলীগের কর্মীরা একটি মুহূর্তের জন্য মনোবল হারায়নি। সাহসের জ্ঞান ভয় নিয়ে তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, রুখে দাঁড়িয়েছে, প্রতিরোধ করার চেষ্টা করেছে, একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এবং আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা গোটা বাংলাদেশের ছাত্র সমাজকে অভিনন্দন জানাই। বিশেষ করে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রলীগের ছেলেমেয়েরা যখন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না, ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না, তারা অত্যন্ত সংবেদনশীল, তারা সহযোগিতা করার চেষ্টা করছে। তারা কিভাবে ক্লাস পরীক্ষায় যেতে পারে সেটি নিয়ে সহযোগিতা করার চেষ্টা করছে, সার্টিফিকেট তুলতে হবে সেটি নিয়ে কাজ করার চেষ্টা করছে। সংঘবদ্ধ আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে, তারা ভেতর থেকে খবর দেওয়ার চেষ্টা করছে। ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি
বাংলাদেশের সাধারণ ছাত্ররা যে ধরনের সংবেদনশীলতা এই সংকটকালীন সময় দেখিয়েছে, আমরা বাংলাদেশের সমস্ত সাধারণ শিক্ষার্থীকে দল মত নির্বিশেষে সবার প্রতি আমরা সশ্রদ্ধ সালাম জানাই, অভিনন্দন জানাই। এবং আমরা আজকে যারা এই সরকার দখল করে নিজেদেরকে এই গোটা দেশের উপর যারা সন্ত্রাস চাপিয়ে দিয়েছে, সহিংসতা চাপিয়ে দিয়েছে, আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তান সেনাবাহিনীর সমর্থনে কিংবা পাকিস্তান সরকারের সমর্থনে সে সময় অনেকেই দাপট দেখিয়েছে, বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, মুক্তিযোদ্ধাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে, গোটা দেশব্যাপী এক ধরনের বিভৎস বাস্তবতা তৈরি করেছে। আজকেও অনেকে দাপট দেখাচ্ছে। বঙ্গবন্ধুকে হত্যা করেছে, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে রিভলভার দিয়ে, অস্ত্র দিয়ে বঙ্গভবন থেকে রাষ্ট্র পরিচালনা করেছে, নিজেদেরকে সরকার হিসেবে দাবি করেছে, কিন্তু খুনিরা শেষ পর্যন্ত খুনিই থেকেছে। পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে গোটা দেশব্যাপী যারা দাপট দেখিয়েছে, বাংলাদেশের জনগণের কাছে তারা গণধিকৃতই থেকেছে। ৭৫ আগস্টকেও বাংলাদেশে অনেকেই বিপ্লব বলেছিল, যারা বিপ্লব বলেছিল তাদের অবস্থান বাংলাদেশে কোথায় হয়েছে এটা আমাদের নতুন করে বলার কিছু নেই। আজকে ২৪ আগস্টকেও বিপ্লব বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে অনেকে, এবং এদের পরিণতি কি হবে এটি বাংলাদেশের জনগণের ভবিষ্যতে নির্ধারণ করবে। এবং বাংলাদেশের ছাত্র সমাজকে, এবং আরেকটি বিষয় আমি মনে করে দিতে চাই, বিশেষ করে আজকে যখন আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন, আবেগ দৃঢ়তার সঙ্গে বাড়ছে, শেখ হাসিনার প্রতি মানুষের সংবেদনশীলতা, মানুষের ভালোবাসা, মমত্ববোধ, শেখ হাসিনাকে তারা যত ষড়যন্ত্র করছে, শেখ হাসিনাকে কেন্দ্র করে যারা বিভিন্ন ধরনের বিভৎস এবং বিভ্রান্তিমূলক তথ্যের উপর দাঁড় করিয়ে প্রচারণা তৈরি করছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কেন্দ্র করে যখন এই সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে প্রোপাগান্ডার এক ধরনের মহোৎসব তৈরি করেছে, সাধারণ মানুষ কিন্তু এই ভয়, ত্রস্তমুখর পরিবেশের মধ্যে প্রচন্ড মমত্ববোধ দেখিয়েছে। কারণ বাংলাদেশের মানুষ জানে যেই আশ্রয়হীন মানুষ এখন ঘরের মধ্যে বসবাস করছে, যেই নারী হয়তো সামান্য আয় ছিল, আজকে যখন সে অর্থনৈতিক নিরাপত্তা পেয়েছে, তার মাথা পিছু আয় বেড়েছে, তার নারীর মর্যাদা রক্ষিত হয়েছে, তার ভোটার আইডিতে নারীর অধিকার লিপিবদ্ধ হয়েছে, তারা জানে যে শেখ হাসিনাই তাদের সবচেয়ে বিশ্বস্ততম সহায়, শেখ হাসিনাই বাংলাদেশের জনগণের বিশ্বস্ততম বন্ধু। এবং এটির কারণেই কিন্তু আজকে দেখুন যে তারা আমাদেরকে বলার প্রয়োজন হচ্ছে না, যারা আজকে গণতন্ত্রের সবক দিয়ে বেড়াচ্ছে, গণতন্ত্রের লেকচার দিয়ে বেড়াচ্ছে আমাদের, তারাই বলে দিচ্ছে যে তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাবে না, কারণ আওয়ামী লীগ বেশিরভাগ জনগণের ভোট পাবে। তারা আমাদেরকে বলছে, তারা আমাদেরকে নিষিদ্ধ করছে এবং নিষিদ্ধ করে বলতে চাচ্ছে যে যারা তাদেরকে গণতান্ত্রিক স্পেস থাকলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, মানুষের সমর্থন নিয়ে তৈরি করবে। এবং এই বাস্তবতা জেনেই কিন্তু তারা আজকে ভীতি তৈরি করার চেষ্টা করছে, ছাত্র সমাজ এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বলছে যারা লাল প্রোফাইল পিকচার দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আমরা একটা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। বাংলাদেশে আমাদেরকে সমর্থন করার অধিকার মানুষের রয়েছে, আমাদেরকে প্রত্যাখ্যান করার অধিকার মানুষের রয়েছে, কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনের নিরাপত্তা, মর্যাদা নিশ্চিত করাই বাংলাদেশের ছাত্রলীগের কাজ, আওয়ামী লীগের কাজ। জীবন নেয়ার রাজনীতি আওয়ামী লীগ ছাত্রলীগ কখনো করেনি, জীবন দেয়ার রাজনীতি আমরা সবসময় করেছি। এবং আজকে যারা প্রোফাইল পিকচার লাল করেছে কিংবা যারা হয়তো সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, সবাইকে নিয়ে, তার প্রোফাইল পিকচার লাল হোক, তার প্রোফাইল পিকচার সাদা হোক, কালো হোক, সবাইকে নিয়েই বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা আগামী দিনের লাল সবুজের গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ আমরা তৈরি করব। এবং এই ছেলে মেয়েদের জীবন নিয়ে যারা আজকে লীলা খেলা করেছে, যারা সহিংসতা চালিয়েছে, যারা মানুষের উপর নির্যাতন চালিয়েছে, শিক্ষার্থীদেরকে যারা হত্যা করেছে, ধানমন্ডি ৩২ নম্বর আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর, আমাদের স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার যারা এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তারা বাংলাদেশে বিচারিক প্রক্রিয়ার আওতায় আসবে, আইনের শাসনের আওতায়। এবং এটিও সবচেয়ে বড় উদাহরণ যদি আপনি দেখেন, এটিও একজন শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিভৎসভাবে। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে এই সামরিক স্বৈর শাসনকে হটিয়ে ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠিত করে জনগণের ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। কিন্তু বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে সাধারণ একটি বিচারিক প্রক্রিয়া, একজন বাংলাদেশের একজন সাধারণ মেয়ে তার বাবাকে হারালে যেভাবে বিচার হতো, বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও সেইভাবে বিচারিক প্রক্রিয়া তিনি সম্পন্ন করেছেন। ২০০১ সালে আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে, কিন্তু তারপরেও তখন পর্যন্ত বিচারিক প্রক্রিয়া শেষ হয়নি। বিএনপির বিচারপতিরা বিব্রত হয়েছে, তারা বিচারিক প্রক্রিয়া বন্ধ রেখেছে, কিন্তু পরবর্তীতে স্বাভাবিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা বিচার প্রক্রিয়া নিশ্চিত করেছেন। তার মানে নিজের ব্যক্তিগত বেদনা মহাসাগরের মতো বিশাল হলেও বঙ্গবন্ধু কন্যা তার চেয়ে আইনের শাসনকে প্রাধান্য দিয়েছেন, মানুষের মর্যাদাকে প্রাধান্য দিয়েছেন। তা আমরাও ভবিষ্যতে বাংলাদেশের মানুষ যারা আমাদের বিরোধিতা করেছে তাদেরও মর্যাদা, নিরাপত্তা আমরা নিশ্চিত করব। এবং আজকে তারা যেটি করছে, এই মব করছে, সহিংসতা করছে,
মানুষকে লেলিয়ে দিচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো মবের রাজনীতি করবে না, বরং মবকে মোকাবেলা করে বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠা করবে। অপরাধীরা তাদের যে আইনগত অধিকার রয়েছে সেটি অক্ষুণ্ণ রেখে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসবে এবং অপরাধীদের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে। এই ছেলে মেয়েরা যারা আন্দোলন করেছে তারা কি চায়? তারা এই ছাত্র, পুলিশ সবাইকে যারা হত্যা করেছে তাদের বিচার চায়। এবং আজকে দেখুন তারা বিচার চায়, আর এই দখলদার ইউনূস সরকার তিনি তাদের যারা অপরাধী তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছেন। যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তারাই আজকে বাংলাদেশের ক্ষমতা দখল করে আছে। তো আমরা সাধারণ মানুষের, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা, সমৃদ্ধি এবং তাদের নিয়েই আগামী দিনের উন্নততর বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ যেমন তৈরি করব, এবং একই সঙ্গে এই জনগণের উপর যারা হত্যাযজ্ঞ চালিয়েছে জুলাই আগস্টের সময় এবং বিগত 11 মাস ধরে এই ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার আওতায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, যারা কখনো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, কখনো আউটসোর্সিং করে এই জঙ্গি গোষ্ঠীকে লেলিয়ে দিয়ে যারা মানুষের উপর নির্যাতন করেছে, নিষ্পেষণ চালিয়েছে, হত্যা করেছে, মানুষের নিরাপত্তা কেড়ে নিচ্ছে, তাদেরকেও বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে এসে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করব। আচ্ছা, এই যে আজকে আরেকটা পয়েন্ট যে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে ইউনূস, তার সেই তথাকথিত নিষিদ্ধকরণের যে ব্যাপারটা, আজকে আমরা দেখছি ক্যাম্পাসে ক্যাম্পাসে মিছিল হচ্ছে ছাত্র দলকে নিষিদ্ধ করার দাবিতে, এবং ছাত্র দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগকে ছাত্র দলকেও নিষিদ্ধ করতে হবে, যেটাকে তারা বলছে ছাত্রলীগের পথে ছাত্র দলকেও যেতে হবে। তো এই যে আরো একটা ছাত্র সংগঠনের উপরে নিষিদ্ধকরণের যে একটা ঘোষণা দাবি করছে শিবির কর্মীরা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে, তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আর ছাত্রলীগকে আসলে নিষিদ্ধ, বাংলাদেশ যদি থাকে ছাত্রলীগকে নিষিদ্ধ করবার কোনো সুযোগ নেই কোনো জায়গা থেকেই, কারণ ইতিহাসের এমন একটা জায়গায় ছাত্রলীগ বসে আছে যে তাকে বাদ দিতে গেলে আসলে বাংলাদেশটাই ঠিকঠাক থাকে না কোথাও। তো আজকে আবার তারা নতুন এক দলকে ব্যান করছে, তো এই ব্যাপারে আপনার মতামত কি? দেখুন, ইউনূসই প্রথম নয়, দখলদার ইয়াহিয়াও বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল 26শে মার্চের প্রথম প্রহরে। ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, আমরা বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করেছিলাম, আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল, আমরা একটা নতুন দেশের ভিত্তি তৈরি করেছিলাম। ইয়াহিয়া যেমন পারেনি, ইউনূসও পারবে না। আমাদেরকে নিষিদ্ধ করেছে, আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরে দেবো। আমাদেরকে নিষিদ্ধ করেছে, আমরা মানুষের মৌলিক অধিকার ফিরে দেবো। আমাদেরকে নিষিদ্ধ করেছে, আমরা বাংলাদেশের জনগণের সরকার, গণতান্ত্রিক সরকার আমরা তৈরি করব। এবং আইনগত ভাবেও যদি দেখি কিংবা রাজনৈতিক নৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি, এই সরকার নিজেই সম্পূর্ণ বেআইনি, এই সরকার নিজেই সম্পূর্ণ অসাংবিধানিক। এই সরকারের উপস্থিতি মানেই জনগণের যে রাষ্ট্রের উপর মালিকানা রয়েছে সেটিকে অপমান করা, পর্যুদস্ত করা। এবং আজকেও যারা এই নিষিদ্ধ দাবি করছে, এটা করছে, সেটা করছে, তারা আসলে কারা? তারাই তো যারা ভেগ ধরেছিল, তারাই তো ছদ্মবেশের আশ্রয় নিয়ে তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করতে হয়েছে। তারা জানে তাদের পরিচয় যদি সামনে আসে তাহলে বাংলাদেশের জনগণ তাদের ডাকে, বাংলাদেশের তরুণ প্রজন্ম তাদের ডাকে কখনোই সাড়া দেবে না। নিজের নৈতিক ভিত্তি তাদের এতই দুর্বল যে কারণে তাদের পরিচয় আড়াল করতে। আজকে বাংলাদেশ ছাত্রলীগকে এই দখলদার সরকার বেআইনি ভাবে নিষিদ্ধ করেছে। ছাত্রলীগ আমরা গর্বের সঙ্গে বলতে চাই, আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আমরা কখনো গোপন কার্যক্রম চালাবো না, আমরা প্রকাশ্যে কার্যক্রম চালাবো, সবকিছু উন্মুক্ত ভাবেই করবো এবং উন্মুক্ত ভাবে আমরা ঘোষণা দেবো এই যে দখলদার সরকারের বিদায় আমরা নিশ্চিত করব। এবং কারা আজকে এটি করছে, যারা এই আজকে নতুন করে নিষিদ্ধের নাটক করছে, তারাই যারা এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই বলে মুখে মুখে ফেনা তুলেছিল এবং আজকে নিজেদের পরিচয় নতুন করে সামনে আসার পরে তারা ক্যাম্পাসগুলোতে কি ধরনের অ্যাক্টিভিজম পরিচালনা করছে। তারা দেয়ালে দেয়ালে লিখে দিয়েছিল, টাইম লাইনে ফেসবুকে লিখে দিয়েছিল দাবায় রাখতে পারবে না বঙ্গবন্ধুর অমর বাণী, তারাই তো বঙ্গবন্ধুর বাড়ি শেষ পর্যন্ত গুড়িয়ে দিয়েছে। তো এটি তাদের প্রকৃত পরিচয় বাংলাদেশের তরুণ প্রজন্মের জানা রয়েছে, বাংলাদেশের তরুণ প্রজন্ম এই সম্পর্কে সচেতন রয়েছে এবং আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ সমৃদ্ধভাবে আমরা সবগুলো ছাত্র সংগঠন মিলে একটা বৃহত্তর একটা গণতান্ত্রিক ঐক্যের মাধ্যমে আমরা দখলদার সরকার বিদায় ঘটিয়ে একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি আমরা সমৃদ্ধ করব। আচ্ছা রুমাপা, এই যে যেটা হচ্ছে যে আজকে যে নিষিদ্ধকরণ যে প্রক্রিয়াটা 2006 সালে আমরা দেখেছি ইউনূস একটা রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছিল গণশক্তি নামে, যেটা পরবর্তীতে ব্যর্থ হয়, সমর্থন না পেয়ে পরে বেচারা মনের কষ্টে আবার ফ্রান্স চলে যায়। তো সেই 2006-এর ধারাবাহিকতায় কি আমরা আজকে মুখোমুখি দাঁড়িয়ে কি না? আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, বিএনপিকে নিষিদ্ধ করো, দুইটাকে সরিয়ে দিয়ে জামাতকে ক্ষমতায় আনো, সেই 2006 থেকে সেটারই আসলে বাস্তবায়ন দেখছি কিনা আমরা?
না, বিষয়টা আসলে দুই রকম। একটা হচ্ছে যে যারা আন্তর্জাতিক যে শক্তি এই প্লটটা সাজিয়েছিল, ডিপ স্টেটের পার্ট যে ইউনুস, তাদের উদ্দেশ্য স্বার্থসিদ্ধি কিন্তু আলাদা। তারা তাদের স্বার্থের জন্যই জামাতকে আসলে ব্যবহার করছে। আজকে যে জঙ্গিদের দ্বারা পরিচালিত হচ্ছে এটা আসলে আর কোনো মানে কেউ অপশন ছিল না সেই জন্য। আর জঙ্গিরা চিন্তা করছে, জঙ্গিরা যেহেতু ৭১-এই বাংলাদেশকে চায়নি এবং তারা যেহেতু বাংলাদেশকে একটা ইসলামিক স্টেট বলেন আফগানিস্তানের দিকে নিয়ে যেতে চায়, সো তাদের এজেন্ডা কিন্তু আলাদা। দুই গ্রুপের এজেন্ডা কিন্তু আলাদা। আমরা সবাই জানি মোহাম্মদ ইউনুস এলজিবিটির সমর্থক। তো এলজিবিটির সমর্থকই শুধু নয়, উনি সেই উগান্ডায় ২০২২-২৩ সালে তাদের যে মানবাধিকার সেখানে উনি কিন্তু স্বাক্ষর করেছেন। তো সেই মানুষটার সাথে কিভাবে এই ইসলামের নামধারী জঙ্গিদের এই কি বলবো এটাকে মানে সম্পর্কটা হয়, বা এই কিভাবে এক জায়গায় তারা দাঁড়িয়ে একটার জন্য লড়েন, কারণটা হচ্ছে উভয়ের আলাদা আলাদা স্বার্থ এবং এদের মধ্যেও কিন্তু একসঙ্গে দীর্ঘদিন থাকবেন না, থাকলে কনফ্লিক্ট হতে বাধ্য। এটা কিন্তু হতোই। এই ইউনুসকেও জঙ্গিরা ছাড়ার তো প্রশ্নই আসে না তাদের স্বার্থ সিদ্ধি যখন হয়ে যাবে। তো আমরা কি বুঝতে পারছি দুই গ্রুপের স্বার্থ পুরো আলাদা। বিদেশি রাষ্ট্রের যে স্বার্থ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ইউনুস কিন্তু দেশ দখল করেই প্রথমে ওই দিকেই হাঁটছেন। আমরা যদি করিডোর থেকে শুরু করে বন্দরের দিকে তাকান, এর যে পরিষ্কারভাবে আসলে আর বলার প্রয়োজন নাই, রাইট? আর জঙ্গিরা দেখছে যে ইউনুসকে মানে ধরে, ইউনুসকে কেন্দ্র করে যেহেতু তারা এই সুযোগটা পেয়েছে, কারণ তাদের প্রতি দেশের মানুষের কিন্তু এতটুকুন জনসমর্থন নাই। আজকে অনেকে যারা তাদের পক্ষে কথা বলছে, যারা লাল প্রোফাইল করেছিল, তাদের অনেককে আমরা দেখেছি, সাংবাদিকদের লক্ষ্য করবেন, যারা প্রথম দিকে ইউনুসকে স্বাগত জানিয়েছে তারা কিন্তু আজকে ঠিক উল্টো কথা বলছে। ইভেন এমনকি মুস্তফা মানে দীপু ভাই যে বাংলা ভিশনের, আমরা জানি যে আওয়ামী লীগের সরকার এসে কট্টর, মুস্তফা ফিরোজ দীপু ভাই কট্টর সমালোচক। তার কি আপনি একটা বক্তব্য শুনেছেন যে আওয়ামী লীগের শাসন আমলে তো টকশোর জন্য পাশে একজন গেস্ট পেতাম? আমি গিয়েছি বাংলা ভিশনে অনেক টকশোতে এবং আমার টকশোগুলো দেখলে বুঝবেন যে আমার সঙ্গে দেখা গেছে বিএনপি বা বাম দলের দুইজন, আমি একা, এভাবেই তো ফাইটটা করেছি আমরা। এখন তাদেরকে আপনি পাবেন না। শুধু মোস্তফা ফিরোজ না, এর অনেক সাংবাদিক দেখবেন, সাংবাদিকও না শুধু, আমি যদি আপনার কথাই ধরি শাহাদত রাসেল, আপনাকে আমি ৫ই আগস্টের আগে চিনতাম বলে আমি জানি না, আপনাকে আমি আওয়ামী লীগ হিসেবে আমি কখনো জানি না যে আপনি আওয়ামী লীগের, কিন্তু আপনি ঠিকই যখন বুঝেছেন আপনার দেশ আক্রান্ত হয়েছে, বুঝতে যে অনেকের দেরি হচ্ছে, তখন কিন্তু আপনি ঝাঁপিয়ে পড়েছেন। এবং এই সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মী বা আমাদের সনাতনী ধর্মের যারা ছিলেন তাদের তো মেরে মেরে ঝুলিয়ে ফেলা হচ্ছে, অরাজক পরিস্থিতি, বাড়ি ছাড়া সবাই, অনেককে আমরা কিন্তু প্রেজেন্ট থাকতে দেখিনি, অ্যাবসেন্ট ছিলেন সোশ্যাল মিডিয়াতে, মানে এখনো অনেকে অ্যাবসেন্ট, মানে সেই অনেকে ট্রমাটাইজ বা অনেকেই ঘর নাই, থাকবো কোথায়, আমি কাজ করব কিভাবে। কিন্তু আপনারা যারা একটা গোষ্ঠী যাদেরকে আমি ৫ই আগস্টের আগে কখনো দেখিনি, চিনতাম না, এরা কেউ কিন্তু আওয়ামী লীগের না, এরা বাংলাদেশের সমর্থক। সো আমাদের এখন বুঝতে হবে এই যে বিপর্যয় জুলাই আগস্টের, এটা কিন্তু আওয়ামী লীগের উপরে না, এই বিপর্যয়টা এসেছে বাংলাদেশের উপরে। ১৯৭১ সালে শুধু আওয়ামী লীগ কিন্তু মুক্তিযুদ্ধ করেনি, এটা গণযুদ্ধ ছিল, জনযুদ্ধ ছিল, গণমানুষের সম্পৃক্ততা ছিল বলেই ৯ মাসে আমরা দেশটা স্বাধীন করতে পেরেছি। দেশটা কিন্তু আবার আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে, আমাদেরকে সে পুনরায় জঙ্গিদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে, পরাশক্তির হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে এবং এখানে গণমানুষের সম্পৃক্ততা জরুরি। কারণ আমি আমি একটা সেফ পজিশনে কিন্তু এখন আছি, আপনি আমাকে ইউএসএ থেকে বের করতে পারবেন না। আমার কি দরকার এত চিৎকার চেঁচামেচি করার? আমি কেন রাত দিন কাজ করছি এটা নিয়ে? কারণটা হচ্ছে আমার দেশের প্রতি সে দায়বদ্ধতা আছে, আমি একজন বীর মুক্তিযোদ্ধার মেয়ে, এই দেশটাকে আমি ব্যর্থ হতে দিব না। আমি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, লালন করি, আমি পৃথিবীর যেখানে থাকি না কেন। সো সেই জায়গা থেকে আমি দাঁড়িয়েছি। আপনি কিন্তু বাড়ি ছাড়া, ঘর ছাড়া, আপনি তো আওয়ামী লীগ করতেন না, আপনি কি বাংলাদেশে যে থাকতে পারবেন আপনার বাড়িতে? আপনাকে ইউনুস ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে মবরা কি করবে আপনি জানেন না। আপনাকে বিচারিক প্রক্রিয়ার আগে আপনার বিচার করে দেওয়া হবে নৈরাজ্য সৃষ্টি করার মাধ্যমে। কারণটা হচ্ছে আপনি বাংলাদেশের পক্ষে কথা বলছেন। এই পরিস্থিতি অনেকেই আমরা দেখেছি যে সংস্কৃতি কর্মী যারা ছিলেন তারা কথা বলতে শুরু করেছেন, যারা জুলাই আগস্টের এই সময় আওয়ামী লীগ সরকারের বা সরকারের বিপক্ষে ছিল, ভুল বুঝেছে। এই যে সাইদে যে আত্মহত্যা করেছে এটা কিন্তু এখনো সবাই জানে না বা বিশ্বাস করছে না, আমার কথাটাকে হেসে উড়িয়ে দেবে। আপনারা এটা মানে আমি দেশের যারা এখন দেখছেন, আপনারা আমার কথাটাকে রেকর্ড করে রাখেন, আমি চ্যালেঞ্জ করছি, সাইদি আত্মহত্যা করেছে, বাস বলবো যে এই তার মানে শহীদের মর্যাদা পেতে জঙ্গি রাষ্ট্রের
বা জামাতের হাতে ক্ষমতা দেওয়ার জন্য, বাংলাদেশকে আফগানিস্তান করার জন্য সে তার নিজের জীবন আত্মাহুতি দিয়েছে। এবং আপনি যদি আমরা অনেক শহীদকে ফেরত আসতে দেখেছি, যারা মারা গেছে প্রকৃত অর্থেই, তাদেরকে যদি আপনি ফরেনসিক রিপোর্ট নিয়ে আসেন, তাদেরকে যদি আপনি দেখেন যে কিভাবে মারা গিয়েছে, তাহলে কিন্তু বেরিয়ে আসবে। আজকে যে সাবেক আইজিপিকে আপনি রাজসাক্ষী করেছেন, তার কেন ইন্টারভিউ নিতে দেয়নি? তাকে কেন ইন্টারভিউ করতে পারেনি জাতিসংঘ? এবং অনেক অনেক ইস্যু আছে। মানে নিজেরাই যদি চিন্তা করেন, দুয়ে দুয়ে চার মিলবে। এই যে বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুকুম দিয়েছেন, সব মানুষকে মেরে ফেলেছে, আমরা জানি যে সেটা আসলে হলি আর্টিজনের ওই সময়কার একটা অডিও বার্তা। কিন্তু তারপরে আমরা অনেকেই মানে বীরত্ব দেখানোর জন্য বা ভাগে কম পড়ে যাচ্ছে, শেয়ারে কম পড়ে যাচ্ছে, সেই শেয়ারটাকে অ্যাচিভ করার জন্য ঘোষণা দিচ্ছে, নিজের স্বীকারোক্তি দিচ্ছে তারা কিভাবে মানুষ মেরেছে। শুভ নামে আমরা একজন আর্মি অফিসারকে দেখেছি কিভাবে তারা মানুষ মেরেছে, আমরা ইন্টারভিউ গুলো দেখি চোখের সামনে। একটা রিপোর্ট আপনি দেখেছেন কিনা, এটা হচ্ছে সুলতানা সাংবাদিক, এই নিউ ইয়র্কে থাকে, সেটা হচ্ছে মিডিয়া কি করে মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল। সাদ্দাম দেখেছে কিনা আমি জানি না, সেখানে একদম স্পষ্ট করে 2 বছর আগেই 22 থেকে শুরু করেছে এই হাসনাতকে, তারপর ওই যে একজন খুব নাটক সার্জিস, তারপরে উমামার বক্তব্য শুনেছেন আমরা লাস্ট, রাইট? সো কিভাবে মিডিয়াও তাদেরকে পেট্রোনাইজ করেছে এই পরিস্থিতিতে। এই ডিপ স্টেটের একটা টাকার অংশ আমরা জানি যেটা ব্যাংকের মাধ্যমে গিয়েছে, কিন্তু আমরা সবাই জানি যে গোয়েন্দা সংস্থা যখন এই কাজগুলো করে তারা কিন্তু ব্যাংকিং এর মাধ্যমে এগুলো করে না। সো যেই অর্থের কথা জানি, এই অর্থই শেষ কথা নয়, এই অর্থের সাথে আসলে আরো অনেক অনেক অর্থ যুক্ত আছে। আপনি কি মনে করেন না যে আলী রিয়াজ এটার পার্ট না? আলী রিয়াজ এটা অনেক বড় একটা পার্ট, হ্যাঁ, ছুটে চলে গেছে। এবং দেখেন যে ইউনিসের সাথে যারা আছে, যাদেরকে নিয়ে সে চলতে পছন্দ করছে, সব বিদেশি নাগরিক, তারা প্রত্যেকে এটার পার্ট। এবং তারা হচ্ছে বিদেশি পরাশক্তির স্বার্থ সিদ্ধি হলে তারা কিন্তু ব্যাক করবে, তাদেরকে সেফ এক্সিট দেওয়া হবে, তারা চলে যাবে। দেশটা পুরোপুরি জামাত স্বপ্ন দেখছে, জামাত বলেন বা ইসলামী জঙ্গি গোষ্ঠী যারা আছে তারা স্বপ্ন দেখছে, দেশটা তাদের করায়ত্ত হয়েছে। এই কারণে বিএনপিকে এখন ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি যত দ্রুত বুঝবে তত মঙ্গল। আর যারা বাম রাজনীতি করছেন তারা ইতিমধ্যেই কিন্তু তারা দেখতে পাচ্ছেন তাদের উপরে খড়গহস্ত এসেছে। এবং বামদের আসলে বুঝবার কিছু নেই, তারা বুঝুক আর না বুঝুক, তাদের সর্বোচ্চ দৌড় ওই টিএসসি তো 10 টাকা তাদের সম্মেলনের চাঁদা। না, আমি এভাবে বলতে চাই না, তারাও কিন্তু যেটা সবাইকে মিলে আমাদের বাংলাদেশ, আমরা একসাথেই চলবো। সাদ্দাম যেটা বলছে গ্রহণযোগ্যতা এই পর্যন্তই তৈরি হয়েছে শুধু তাদের এই দ্বিমুখিতার জন্য, তাদের চরিত্রহীনতার জন্য। তারা সবার সঙ্গে মিশে যায় তো আমরা, তো ও তাদেরকে আসলে টিএসসি তে 10 টাকা ভুল বুঝেছি। আমি বলবো যে সবাই ডিপেন্ডেন্ট ছিল না, অধিকাংশই কিন্তু ভুল বুঝে ইমোশনাল মানে ব্ল্যাকমেইল হয়ে আসলে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। অধিকাংশই, গুটি কয়েক মানুষ কিন্তু ডিপ স্টেটের পার্ট। বাংলাদেশের অধিকাংশ মানুষই তাদের সরলতাকে পুঁজি করে এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, এবং আমরা তাদেরকে নিয়েও একসাথে চলতে চাই। এবং এখানে কে যে মানে রেড করেছিল বা কে দেখবো না, সবাইকে নিয়ে একসাথে পথ চলতে চাই। শুধুমাত্র যারা এই মানবাধিকারের বিরুদ্ধে যারা অস্ত্র হাতে নেমেছিল, যারা ঝুলিয়ে রেখেছে, তাদের নিশ্চয়ই আমরা আইনি প্রক্রিয়া শাস্তি চাই। নিশ্চয়ই সেটার বিচার হবে। আমি একটু সাদ্দাম সাহেবের কাছে যাই যে আমার যেটা দেখা, আমি আওয়ামী লীগের ভোটার, আমার 42 বছর বয়স, যে কবার আমার ভোটের সুযোগ হয়েছে প্রত্যেকবার আমি ভোট দিয়েছি, আমি আওয়ামী লীগের ভোট দিয়েছি। আবার ভোটটা দেবার পরে আমি এমনও করেছি যে আমি আমার হাতে ওই ভোটের কালির ছবি দিয়ে লিখেছি যে আমি আওয়ামী লীগকে ভোট দেওয়ার দায়িত্ব আমি দিয়ে এলাম, এবং আজকে থেকে আবার আমি আওয়ামী লীগের সমালোচনা শুরু করব, এটা আমার দায়িত্ব। কারণ আমি নেতা বলতে বুঝি আমার নেতা বঙ্গবন্ধু, বর্তমানে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই। এই ছিল আমার অবস্থানটা। যখন 32 আগুন জানানো হলো, সেদিন হচ্ছে আমি পাবলিকলি ঘোষণা দিলাম, যদিও আমি পুরো জুলাই 18 থেকে আমি বলে আসছি এটা কোটা বিরোধী আন্দোলনের নামে জামাত শিবিরের সরকার বিরোধী আন্দোলন। প্রত্যেকটা সময় আমি বলে আসছি, পুরো জুলাইটা জুড়ে আমি চিৎকার করছি এটা নিয়ে, যে এই আন্দোলনটা পুরোটা সরকার বিরোধী, এটা জামাতের একটা পরিকল্পিত আন্দোলন। সেই আমি 32 আগুন দেওয়ার পরে প্রকাশ্যে লিখলাম, আজকে থেকে আমার চেয়ে বড় আওয়ামী লীগের বাংলাদেশে কেউ নাই, এবং আমি গর্বিত। আজকে থেকে আমি এটাই বলবো, আমি আওয়ামী লীগের।
আমার মনে হয় 16 বছরে সবচেয়ে বেশি আওয়ামী লীগের জনসমর্থন রয়েছে এই সময়টা, আজকের সময় আওয়ামী লীগের যে জনপ্রিয়তা। এবং আমি প্রচুর মানুষ দেখি যারা কোনো রাজনীতি নিয়ে কথা বলেনি, আমার চারপাশে মানুষজন তারা কথা বলছে, এবং তাদের কথা আপনি 2 মিনিট শুনলে আপনার কাছে মনে হবে এই লোক 10 বছর যাবত আওয়ামী লীগই করে, মানে অবস্থাটা এরকম। তো এখন প্রত্যেকটা আন্দোলনে, প্রত্যেকটা সংগ্রামে আমরা দেখেছি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ। আজকে ছাত্রলীগকে নেতৃত্ব দিচ্ছেন আপনি, আপনাদের যে কমিটি। তো আপনারা গণমানুষের সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপনের ক্ষেত্রে বা এই যে দখলদার যে ইউনুস বাহিনী, এই ডাকাত দলকে বাংলাদেশ থেকে বিতরণের জন্য, মানে বিতাড়িত করার জন্য আপনারা গণমানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা, তাদেরকে উজ্জীবিত করা, তাদেরকে আশা দেয়া যে পুনরায় মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, আমরা সেই জায়গাটা ফিরে আসব, সেই জায়গায় ছাত্রলীগ নেতৃত্বের জায়গা থাকবে বরাবরের মতোই ইতিহাসে। তো এই যে সম্পর্ক পুনর্স্থাপন, এই জায়গাটা নিয়ে কাজ করছেন কিনা, বা এটা কিভাবে ভাবছেন পরিকল্পনাটা? এটি নিয়ে তো আমাদের, বিশেষ করে আমাদের হয়তো সংকট আছে, আমাদের হয়তো সীমাবদ্ধতা আছে, আমরা হয়তো প্রকাশ্যেও কার্যক্রম পরিচালনা করতে পারছি না ব্যক্তিগতভাবে সংগঠনের সভাপতি হিসেবে, কিন্তু আমাদের কর্মীরা হয়তো বলতে পারেন যে একটু খারাপ শোনা হলো আমরা আত্মগোপনে আছি, কিন্তু আমাদের কর্মীরা কিন্তু আত্মগোপনে নেই। আমাদের কর্মীরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, রুখে দাঁড়িয়েছে, কারো নির্দেশনার অপেক্ষায় থাকেনি। 5ই আগস্টের এই দখলদার সরকার গোটা বাংলাদেশ ব্যাপী সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা কুক্ষিগত করার পর থেকেই আমাদের গ্রামে গঞ্জে মফস্বলে আমাদের নেতাকর্মীরা কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করছে, ঘুরে দাঁড়িয়েছে, মিছিল করেছে। তারা আমাদেরকে এই দখলদার সরকার নিষিদ্ধ করেছে, আর দেয়ালে দেয়ালে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা লিখে দিয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ছাত্রলীগের কর্মীরা, শেখ হাসিনাতে আস্থা লিখে দিয়েছে। এভাবে কিন্তু আমাদের কর্মীরা এই প্রতিকূল পরিস্থিতিতে সত্যিকারের নেতৃত্ব আসলে তারাই দিচ্ছেন। দেশের অভ্যন্তরে সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে যারা কাজ করে যাচ্ছেন তারাই নেতৃত্ব দিচ্ছেন, তারাই আমাদের আজকের এই সংগ্রামের নেতা। এবং আমি বিশ্বাস করি যে আমাদের এই সংগ্রামে কর্মীরাই নেতৃত্ব দেবেন এবং কর্মীরাই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন। এবং এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমাদের যে সংযোগ প্রক্রিয়াটি নানাভাবে এই পরিবর্তিত বাস্তবতার মধ্যে সৃজনশীল ভাবে তারা করার চেষ্টা করছে। একে অপরের সঙ্গে যোগাযোগ করা, খোঁজ খবর রাখা, ক্যাম্পেইন পরিকল্পনাটি করা, এবং এই যে গোটা দেশব্যাপী জুলাই আগস্টে যেভাবে সন্ত্রাস সহিংসতার মাধ্যমে সরকার পরিবর্তনের প্রেক্ষাপট তারা রচনা করেছে। বিপরীতে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা তারা কি করছে? তারা কিন্তু মানুষের কাছে যাচ্ছে, লিফলেট নিয়ে যাচ্ছে, কথা বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করার চেষ্টা করছে, মিছিল করার চেষ্টা করছে। এবং সেই মিছিল আজকে রাষ্ট্রের দৃষ্টিতে অপরাধ হয়ে গেছে। সেই মিছিল করলে ঘোষণা দিয়ে বলা হচ্ছে যে গ্রেপ্তার করা হবে, গুলি করা হবে, ভেঙে দেওয়া হবে, গুড়িয়ে দেওয়া হবে, এবং তাই হচ্ছে। এবং ছাত্রলীগের কর্মীরা পাল্টা কি করছে? পাল্টা হয়তো আরো মিছিল করছে, আরো সংগঠিত হওয়ার চেষ্টা করছে। মামলা নেই, এমনকি জুলাই আগস্টে হয়তো দেশেও ছিল না অনেকে, দেশে ফিরে ছাত্রলীগের মিছিলে যাচ্ছে, আওয়ামী লীগের মিছিলে যাচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আর ছাত্রলীগের কর্মীরা প্রিজন ভ্যান থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রকম্পিত করছে। আজকে দখলদার সরকার, আজকে এই স্বঘোষিত উপদেষ্টারা বাংলাদেশ সংস্কার বিপ্লব বলছে, কিন্তু যারা সত্যিকারের বাংলাদেশ তারা আজকে কারাগারের ভেতরে থেকে, রাজপথে থেকে গণতন্ত্রের জন্য লড়াই করছে। ছাত্রলীগের সেই কর্মীরাই বাংলাদেশ যাদের হয়তো সার্টিফিকেট কেড়ে নিয়েছে, কিন্তু যারা গণতন্ত্রের জন্য নিজের লড়াই অব্যাহত রেখেছে। আজকে তারাই বাংলাদেশ যারা আজকে এই দখলদার সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গোটা দেশব্যাপী গ্রামে গঞ্জে মফস্বলে মিছিল করছে, সংগ্রাম করছে, সংগঠিত করার চেষ্টা করছে। এবং বাংলাদেশে যে নীরব গণজাগরণ তৈরি হচ্ছে এবং যেটি অনিবার্যভাবে গণবিস্ফোরণে পরিণত হবে, এবং যে গণবিস্ফোরণের প্রেক্ষিতে এই দখলদার সরকার বিদায় নিতে বাধ্য হবে এবং বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনা আরো একটি মাইল ফলক, হিস্টোরিক স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রচিত হবে, সেটির প্রেক্ষাপট ছাত্রলীগের কর্মীরাই তৈরি করবে। এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছে, এবং তাদের মধ্যে সেই মনোবল আছে, দৃঢ়তা আছে, অপরাজেয় শক্তি আছে। এবং এই পরিবর্তিত বাস্তবতা আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আরো পরিশীলিত করছে, আরো ঋদ্ধ করছে, আরো সাহসী হওয়ার শিক্ষা দিচ্ছে, ত্যাগের শক্তিতে উদ্বুদ্ধ হওয়ার শিক্ষা দিচ্ছে। এবং এই দখলদার ফ্যাসিস্ট শক্তি মোকাবেলা করার কারণে তাদের গণতান্ত্রিক মূল্যবোধ উজ্জীবিত হচ্ছে। তারা আমাদের সংগ্রাম থেকে শিক্ষা নিচ্ছে, আমাদের অর্জন থেকে শিক্ষা নিচ্ছে, এমনকি আমাদের ভুল ত্রুটি থেকেও আমাদের নেতাকর্মীদের উপলব্ধি রয়েছে, সেখান থেকেও তারা শিক্ষা গ্রহণ করছে। শিক্ষার্থীদের সঙ্গে তারা
এক ধরনের বন্ধুত্বমূলক পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, আস্থা অর্জন করার চেষ্টা করছে, এবং যে বৃহত্তর স্বার্থ রয়েছে। আজকে ছেলেমেয়েরা ছাত্রলীগ করুক বা না করুক সেটি তো যার যার পছন্দের ব্যাপার, কিন্তু ছাত্রলীগ করুক বা না করুক সেটি মুক্তিযুদ্ধের পক্ষে সবাই অটুট থাকবে, অটল থাকবে। যারা আন্দোলন করেছে যে দলেরই হোক না কেন, প্রতিবাদের শক্তি তো সবার শক্তি, গণতান্ত্রিক শক্তির শক্তি হচ্ছে প্রতিবাদের শক্তি, তারুণ্যের শক্তি। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধু কন্যা সেটিকে গভীরভাবে ধারণ করেন, এবং আজকে আমরা সেটিতেই ফোকাস করছি, যাতে করে এই ছেলেমেয়েরা পক্ষে থাকুক বিপক্ষে থাকুক মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে, রাজনীতি করুক বা না করুক গণতন্ত্রের পক্ষে থাকবে। তারা যে যেমন কেরিয়ারই বেছে নিক না কেন, তার রাজনীতির রং যাই হোক না কেন, দখলদার সরকারের বিদায়ের জায়গায় যার যার জায়গা থেকে ভূমিকা পালন করবে। ছেলেমেয়েরা আজকে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়ছে, আমরা জানি যে কি পরিমাণ সীমাহীন যন্ত্রণার মধ্যে তাদের থাকতে হয়। আমরা জানি যে একটা লাইভ এদিক সেদিক হলে তার হয়তো শিক্ষা জীবন বিপন্ন হয়ে যেতে পারে। আমরা জানি যে একটি কমেন্ট এদিক সেদিক হয়ে গেলে তার হয়তো শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া নাও হতে পারে। আমরা জানি যে দখলদার সরকারের সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত কর্মসূচিতে তাদের ইচ্ছে মতো না হাসলে, তাদের ইচ্ছে মতো নিজের মুখভঙ্গি না করলে হয়তো তার জীবন কেড়ে নিতে পারে। কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে তারা তার জায়গা থেকে তার নিজস্ব প্রতিবাদের কৌশল যেন গ্রহণ করে, সে যেন মনে মনে অন্তত ঘৃণা করে, বয়কট করে এই দখলদার জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে, অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে বাংলাদেশের তারুণ্য প্রতিবাদ করবে। এবং আমি তো বিশ্বাস করি, বিশেষ করে যারা কলেজে পড়ছে, আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, হয়তো আমাদের সঙ্গে স্বাভাবিক সাংগঠনিক সম্পর্ক তাদের কখনো হয়নি, কখনো হবেও না, কিন্তু এই 11 মাস এই বাংলাদেশ ব্যাপী যে ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের জনগণের উপর, ছাত্রদের উপর, তরুণ প্রজন্মের উপর যে ধরনের নির্যাতন চালাচ্ছে, মুক্তিযুদ্ধকে যেভাবে রাষ্ট্রের প্রতিপক্ষ বানানো হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি বাংলাদেশের ছেলেমেয়েরা তো দাবিয়ে রাখতে না পারার সেখান থেকেই শিক্ষা নেয়। এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, সেই মুক্তি এবং স্বাধীনতাই তো বাংলাদেশের তরুণ প্রজন্মের সবচেয়ে প্রিয় শব্দ। প্রতিবাদ, লড়াই, রুখে দাঁড়ানোর শক্তি বঙ্গবন্ধুর কাছ থেকেই তো আমাদের ছেলেমেয়েরা পেয়ে আসছে। অথচ আজকে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে ছেলেমেয়েরা কিন্তু সেটি জানে। আপনি হয়তো ক্ষমতা দখল করে এক ধরনের কবরের নিস্তব্ধতা গোটা বাংলাদেশ ব্যাপী চালু করেছেন, কিন্তু এই কলেজের, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তাদের মনের গভীর গহনে যে প্রতিবাদের নিঃশব্দ তরঙ্গধ্বনি ভেসে আসছে, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি বাংলাদেশে নতুন করে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধের প্রতি, এই দখলদার সরকার মুক্তিযুদ্ধকে অপ্রাসঙ্গিক করে দিতে চাবে, আমাদের ছেলেমেয়েরা ছাত্রলীগ করুক না করুক, আওয়ামী লীগ করুক বা না করুক, মুক্তিযুদ্ধকে আরো প্রগাঢ় ভাবে ভালোবাসবে। ধানমন্ডি 32 নম্বর তারা গুড়িয়ে দিয়েছে, বাংলাদেশের ছেলেমেয়েরা তাদের বাড়িটাকেই বঙ্গবন্ধুর বাড়ি বানাবে। বাংলাদেশের ছেলেমেয়েরা, বাংলাদেশের নারীরা বঙ্গবন্ধু কন্যার দেশ স্বপ্ন শেখ হাসিনাকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে অপমান, অপদস্থ করছে, ষড়যন্ত্র করছে। গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সমস্ত অর্থ, বিত্ত, বৈভব সমস্ত কিছু ব্যবহার করে সমস্ত কিছু তার বঙ্গবন্ধু কন্যার বিপক্ষে ঠেলে